ওকে স্যার, আজকে আমাদের ক্লাসের মূল উদ্দেশ্য হচ্ছে কি, আমরা আজকে আমাদের বইয়ের কিছু ম্যাথ প্র্যাকটিস করব এবং এগুলো একদম কোর অ্যাকাউন্টিং বেসিক। এই যে এখানে যেই ঘটনাগুলো দেওয়া আছে, এই ঘটনাগুলোর মধ্য থেকে কারা কারা লেনদেন আমরা সেটা চিহ্নিত করব। যারা লেনদেন তারা কেন লেনদেন, হিসাব সমীকরণ পদ্ধতিতে আমরা সেই কারণটা ব্যাখ্যা করব যে এই ঘটনাটা লেনদেন, কারণ এই ঘটনাটার ফলে হিসাব সমীকরণের এই উপাদানটা এই উপাদানটা এই উপাদানটা এইভাবে পরিবর্তিত হয়েছে। অর্থাৎ হিসাব সমীকরণ পদ্ধতিতে লেনদেনের কারণ ব্যাখ্যা করব। দ্বিতীয়ত আমরা যেটা করব সেটা হলো হিসাব সমীকরণের উপর লেনদেনগুলোর প্রভাব ব্যাখ্যা করব। ওকে, তো আমরা মোটামুটি এখানে যারা আছে আমরা কিন্তু আমরা কিন্তু অলরেডি জানি। তারপর আমরা আজকে ফাইনালি আমরা এটা করতেছি এবং আজকের পর আমরা এইটা আর করব না। ওকে, মানে আজকে আমাদের লাস্ট ক্লাস। আমরা আজকে কি করব, আমরা এতদিন যা করছি তারই আমরা আজকে একটা ফাইনাল রিভিশন করব। ওকে, দেন আমরা হয়তো নেক্সট চ্যাপ্টারে চলে যাব। তো আমাদের আজকে করণীয় কয়টা বলো তো? দুইটা। এক হচ্ছে লেনদেনগুলোর কারণ ব্যাখ্যা করব হিসাব সমীকরণ পদ্ধতিতে, যে এইটা বা এই ঘটনাটা, এই যে ঘটনাগুলো লেনদেন কারণ, এই ঘটনাগুলোর কারণে হিসাব সমীকরণে এই উপাদানটা এইভাবে চেঞ্জ হয়েছে। দ্বিতীয়ত আমরা যেটা করব, এই লেনদেনগুলো হিসাব সমীকরণকে কীভাবে প্রভাবিত করতেছে আমরা ছকের সাহায্যে সেটা ব্যাখ্যা করব। ওকে, আমি কি বুঝাইতে পারছি? ওকে, ফাইন। তো স্যার দেখো, কোনো ঘটনা যদি লেনদেন হতে হয় অবশ্যই সেই ঘটনাটা আমাদের হিসাব সমীকরণকে প্রভাবিত করতে হবে। এবং আমরা জানি আমাদের হিসাব সমীকরণটা হলো এ ইকুয়াল এল প্লাস ও ই, তাই না? বলো, এখানে এ মানে কি? সম্পদ। অর্থাৎ যদি কোনো কারণে আমাদের কোনো সম্পদ বাড়ে তাহলে হিসাব সমীকরণের কে বাড়বে? এ। কোনো কারণে যদি সম্পদ কমে হিসাব সমীকরণের এ কমবে। এল মানে কি? দায়। কোনো কারণে যদি আমাদের দায় বাড়ে তাহলে হিসাব সমীকরণের এল বাড়বে। যদি কোনো কারণে আমাদের দায় কমে হিসাব সমীকরণের এল কমবে। ওই মানে কি? মালিকানা সত্ত্ব। কোনো কারণে যদি আমাদের মালিকানা সত্ত্ব বাড়ে তাহলে হিসাব সমীকরণের ওই বাড়বে। কোনো কারণে যদি আমাদের মালিকানা সত্ত্ব কমে হিসাব সমীকরণের ওই কমবে। ওকে, যেমন ধরো নগদ টাকা বাড়লো মানে কি? এ বাড়লো। নগদ টাকা কমলো মানে কি? এ কমলো। ব্যাংক বাড়লো মানে কি? এ বাড়লো। ব্যাংক কমলো মানে কি? এ কমলো। দেনাদার বাড়লো মানে কি? এ বাড়লো। দেনাদার কমলো মানে কি? এল কমলো। আসবাবপত্র বাড়লো মানে কি? এ বাড়লো। আসবাবপত্র কমলো মানে কি? এ কমলো। কেন? কারণ এরা সবাই সম্পদ। আবার আমি যদি বলি পাওনাদার বাড়লো মানে কি? এল বাড়লো। পাওনাদার কমলো মানে কি? এল কমলো, তাই না? বকেয়া ব্যয় বাড়লো মানে কি? এল বাড়লো। বকেয়া ব্যয় কমলো মানে কি? এল কমলো। অগ্রিম আয় বাড়লো মানে কি? এল বাড়লো। অগ্রিম আয় কমলো মানে কি? এল কমলো। ব্যাংক ঋণ বাড়লো মানে কি? এল বাড়লো। ব্যাংক ঋণ কমলো মানে কি? এল কমলো। ঋণ বাড়লো মানে কি? এল বাড়লো। ঋণ কমলো মানে কি? এল কমলো। কেন? কারণ এরা সবাই দায়। ওকে, মূলধন বাড়লো মানে কি? ওই বাড়লো। উত্তোলন বাড়লো মানে কি? ওই কমলো। কারণ এরা কি? মালিকানা সত্ত্ব। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে দেখো, সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব তো গেল, এ এল ওই। এর বাইরেও কয় রকমের হিসাব আছে? আমরা জানি হিসাব মোট কয় প্রকার? আয়, ব্যয়, সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব। এখানে সম্পদের জন্য এ, দায়ের জন্য এল, মালিকানা সত্ত্বের জন্য ওই। তাহলে বাদ রইল কে? আয়, ব্যয়। তাহলে আয় বাড়লে কি হবে? ওই বাড়বে। আয় কমলে ওই কমবে। ব্যয় বাড়লে ওই কমবে। ব্যয় কমলে ওই বাড়বে। আমরা কি বুঝছি নাকি বুঝি নাই? তাহলে বলো, হিসাব কয় প্রকার? 5 প্রকার। হিসাব কয় প্রকার? আয়, ব্যয়, সম্পদ, দায়, আর কি স্যার? আর হচ্ছে মালিকানা সত্ত্ব। হিসাব কয় প্রকার? 5 প্রকার। এখন বলো, আয় বাড়লে কি হবে? ওই বাড়বে। আয় কমলে ওই কমে যাবে, রাইট? ব্যয় বাড়লে কি হবে? ওই কমবে। ব্যয় কমলে ওই বাড়বে। সম্পদ বাড়লে এ বাড়বে। সম্পদ কমলে এ কমবে। দায় বাড়লে এল বাড়বে। দায় কমলে এল কমবে। মালিকানা সত্ত্ব বাড়লে
ওই বাড়বে, মালিকানা সত্ত্ব কমলে ওই কমবে। বুঝছে নাকি বুঝি নাই? তাহলে যদি কোনো একটা লেনদেনের কারণ ব্যাখ্যা করতে বলে হিসাব সমীকরণ পদ্ধতিতে, আমরা এইভাবে কারণগুলোকে ব্যাখ্যা করতে পারবো নাকি পারবো না? পারবো। ওকে স্যার? আচ্ছা, তাহলে চলো আমরা এখন কারণ ব্যাখ্যা করি। আচ্ছা, তুমি যদি হিসাব সমীকরণের কারণ ব্যাখ্যা করতে চাও এবং তুমি যদি হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখাতে চাও, তোমার প্রথম কাজ কি? লেনদেনগুলো অ্যানালাইসিস করা। কি করা? অ্যানালাইসিস করা। তুমি লেনদেনটা পড়বা, পড়ার পরে লেনদেনের পক্ষগুলো বের করবা, রাইট? লেনদেনটা পড়ে কি করবা? লেনদেনের পক্ষগুলো বের করবা। আর লেনদেনের পক্ষ কীভাবে বের করতে হয় আমরা জানি নাকি জানি না? ইয়েস, আমরা জানি, তাই না? আমরা লেনদেনটা পড়ে নিজেদেরকে প্রশ্ন করব, টাকা কি আসলো নাকি টাকা গেল? টাকা আসলো, এটা একটা পক্ষ। যে কারণে আসলো সে কি? আরেকটা পক্ষ। টাকা গেল, এটা একটা পক্ষ। যে কারণে টাকা গেল সেটা কি? আরেকটা পক্ষ। টাকা আসার কথা কিন্তু আসে নাই, তার মানে কি? দেনাদার বাড়ছে, দেনাদার নামক সম্পদ বাড়ছে। টাকা যাওয়ার কথা আবার যায় নাই, তার মানে কি? পাওনাদার নামক দায় বাড়ছে। ক্লিয়ার? এই কথাগুলো আমরা জানি। ওকে, চলো এবার আমরা পক্ষগুলো নির্ণয় করি। আচ্ছা, তো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, দেখো কি বলছে। জনাব সাগর 2025, এটা কিন্তু আমাদের বোর্ড বইয়ের ম্যাথ, হ্যাঁ। জনাব সাগর 2025 সালের 1 জানুয়ারি নগদ 90,000 টাকা এবং 2,50,000 টাকার আসবাবপত্র নিয়ে সাগর ইলেকট্রনিক্সের কার্যক্রম শুরু করেন। আচ্ছা, এখানে জনাব সাগর হচ্ছে কি বলতো? মালিক। বাট আমরা কি মালিক? আমরা কি ব্যবসা। তো জনাব সাগর ব্যবসা শুরু করছে মানে কি? আমরা পেয়েছি। আমরা কি কি পেয়েছি সাগরের কাছ থেকে বলো? জনাব সাগর নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করছে, তার মানে কি? আমরা নগদ টাকা পেয়েছি। জনাব সাগর আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করছে, তার মানে আমরা কি? আসবাবপত্র পেয়েছি। তাহলে এখানে আমি পেলাম যে নগদ বৃদ্ধি, এটা একটা পক্ষ, রাইট? নগদ বৃদ্ধি, এটা একটা পক্ষ। আসবাবপত্র বৃদ্ধি, এটা একটা পক্ষ, রাইট? আসবাবপত্র বৃদ্ধি, এটা একটা পক্ষ। আর এই জিনিসগুলো আমরা কার কাছ থেকে পেয়েছি? মালিকের কাছে। তো মালিকের কাছ থেকে কিছু পেলে কি হয়? মূলধন বৃদ্ধি হয়। কি হয়? মূলধন বৃদ্ধি। তাহলে এখানে মূলধন বৃদ্ধিটাও কি একটা পক্ষ? মূলধন বৃদ্ধি, এটাও কি একটা পক্ষ। তাহলে এই যে ঘটনাটা আমরা পড়লাম, এই ঘটনাটা পড়ে আমরা কি কি পেলাম? যে আমাদের কাছে নগদ নামক সম্পদ বৃদ্ধি পেয়েছে, তার মানে হিসাব সমীকরণের এ বেড়ে গেছে। আমাদের কাছে আসবাবপত্র নামক সম্পদ বৃদ্ধি পেয়েছে, তার মানে হিসাব সমীকরণের এ বৃদ্ধি পেয়েছে। এবং আমাদের মূলধন বেড়ে গেছে। মূলধন বেড়ে যাওয়া মানে কি? ওই বৃদ্ধি পেয়েছে। তাহলে বলো, এটা কি লেনদেন নাকি লেনদেন নয়? আচ্ছা, লেনদেন নাকি লেনদেন নয়, আমরা এটাকে ব্যাখ্যা করতেছি, হ্যাঁ। তাহলে লেনদেনের কারণ ব্যাখ্যা করতেছি আমরা। লেনদেনের কারণ ব্যাখ্যা মানে হিসাব সমীকরণ পদ্ধতিতে, হ্যাঁ। এখানে লিখি হিসাব সমীকরণ পদ্ধতিতে লেনদেনের কারণ ব্যাখ্যা। তো হিসাব সমীকরণ পদ্ধতিতে লেনদেনের যদি তুমি কারণ ব্যাখ্যা করতে চাও, তা ফার্স্টে এখানে কি দিবা? তারিখ। এরপরে কি লিখবা? লেনদেন কিনা, লেনদেন কিনা। এরপরে কি লিখবা? কারণ ব্যাখ্যা। এখানে লিখবা কারণ ব্যাখ্যা। আচ্ছা, এটা কত সাল স্যার? 2025 ইং। আচ্ছা, আমরা ফার্স্টে দেখতেছি এটা জানুয়ারির 1 তারিখ। জানুয়ারির 1। তাহলে বলো, এটা কি লেনদেন নাকি নয়? এই জানুয়ারির 1 তারিখের ঘটনাটা লেনদেন নাকি নয়? ইয়েস, এটা লেনদেন। এটা যে লেনদেন, কেন লেনদেন? এবার আমরা কারণ ব্যাখ্যা করব। এই যে নগদ নামক সম্পদ বৃদ্ধি পেয়েছে না, তাহলে আমরা এখানে কি লিখতে পারি? নগদ নামক সম্পদ। আচ্ছা, নগদ। আচ্ছা, আমার নগদ নামক সম্পদ বেড়েছে, আবার আসবাবপত্র নামক সম্পদও বেড়েছে না? তাহলে নগদ আসবাবপত্র দুইটার জন্যই কে বাড়বে? এ। সম্পদের জন্য এ। তাহলে আমরা বলতে পারি নগদ ও আসবাবপত্র, নাকি? নগদ ও আসবাবপত্র নামক সম্পদ বৃদ্ধির ফলে, নগদ ও আসবাবপত্র নামক সম্পদ বৃদ্ধির ফলে এ বৃদ্ধি, তাই না? এবং শুধু কি নগদ আর আসবাবপত্র বাড়ছে নাকি মূলধনও বাড়ছে? এবং মূলধন বৃদ্ধির ফলে, এবং মূলধন বৃদ্ধির ফলে ওই বৃদ্ধি পেল,
ওই বৃদ্ধি পেল। বাস হয়ে গেছে আমার কারণ ব্যাখ্যা। তা জানুয়ারি 1 তারিখের ঘটনাটা কি? লেনদেন। কেন এটা লেনদেন? কারণ নগদ ও আসবাবপত্র নামক সম্পদ বৃদ্ধির ফলে এ বৃদ্ধি পেল এবং মূলধন বৃদ্ধির ফলে ওই বৃদ্ধি পেল। এবার আসো আমরা চলে যাই জানুয়ারির 3। জানুয়ারির 3 কি বললো? ব্যাংকে 50,000 টাকা জমা দিয়ে একটি হিসাব খোলা হলো। প্রশ্ন কর, দেখো আমরা ব্যাংকে টাকা জমা দিয়েছি, রাইট? বা হিসাব খোলার উদ্দেশ্যে আমরা ব্যাংকে টাকা জমা দিয়েছি। প্রশ্ন করো নিজেদেরকে, টাকা আসলো না গেল? নগদ নামক টাকাটা গেল, তাই না? তাহলে একটা পক্ষ পেলাম, নগদ হ্রাস। আচ্ছা, নগদ নামক টাকাটা কেন গেছে? ব্যাংকে জমা দেওয়ার জন্য। তার মানে ব্যাংক নামক সম্পদ কি? বৃদ্ধি। তাহলে নগদ হ্রাস, ব্যাংক বৃদ্ধি। তাহলে দুইটা পক্ষ কি আমরা পেলাম? পেলাম নগদ হ্রাস, আর কি পেলাম? ব্যাংক বৃদ্ধি। দুইটা পক্ষ আমরা পেয়ে গেলাম। তাহলে বলো এই ঘটনাটা লেনদেন নাকি নয়? তাহলে মন্তব্য হলো ঘটনাটি লেনদেন। এখন কারণ ব্যাখ্যা করি কেন লেনদেন। তাহলে আমরা কি বলতে পারি? নগদ নামক সম্পদ হ্রাসের ফলে এ হ্রাস, ব্যাংক নামক সম্পদ বৃদ্ধির ফলে এ বৃদ্ধি, রাইট? সম্পদ কমলে এ কমে, সম্পদ বাড়লে এ বাড়ে। নগদ একটা সম্পদ, ব্যাংকও একটা সম্পদ। তো নগদ নামক সম্পদ কমছে, ফলে এ কমছে। ব্যাংক নামক সম্পদ বাড়ছে, ফলে এ বাড়ছে। তাহলে আমরা কি লিখবো বলো? নগদ নামক সম্পদ হ্রাসের ফলে এ হ্রাস পেল এবং ব্যাংক নামক সম্পদ বৃদ্ধির ফলে এ বৃদ্ধি পেল। এ বৃদ্ধি পেল। আমরা কি সবাই বুঝতে পারছি? তাহলে বলো 3 নম্বর ঘটনাটা লেনদেন নাকি নয়? লেনদেন। কেন লেনদেন? হিসাব সমীকরণের এ উপাদানটা একবার বেড়েছে, আবার সেম এ উপাদানটাই একবার কমেছে। এবার আসো আমরা চলে যাই 5 বললো নগদে ফ্যান ও এনার্জি বাল্ব ক্রয় 20,000 টাকা। দেখো, ফ্যান ক্রয় করা, বাল্ব ক্রয় করা, এগুলা কিন্তু অফিস সরঞ্জাম। এগুলা কি? তবে আজকের এই অঙ্কে আমরা ফ্যান, বাল্ব এগুলাকে অফিস সরঞ্জাম বলবো না। কেন বলবো না? কারণ আমাদের কাজই হলো এগুলো বিক্রি করা। আমরা তো ইলেকট্রনিক্স দোকান, তাই না? তাহলে একটা ইলেকট্রনিক্স দোকানের পণ্য কি? এই লাইট, ফ্যান, বাল্ব এগুলাই তো, নাকি? তাহলে আমাদের জন্য লাইট, ফ্যান এগুলা কি সম্পদ না পণ্য? কি স্যার? পণ্য। এগুলা কি? পণ্য। আমরা বিক্রি করার জন্য যা কিছু কিনি সব কিছুকেই আমরা কি বলবো? পণ্য। কি বলবো? পণ্য। তাহলে দেখো জানুয়ারি 5 তারিখে কি বললো? নগদে ফ্যান ও এনার্জি বাল্ব ক্রয় 20,000 টাকা ও ধারে বৈদ্যুতিক তার ক্রয় 50,000 টাকা। আচ্ছা, তাহলে বলো তো 5 তারিখে কয়টা ঘটনা? দুইটা। তাহলে আমরা দুইটাকে একসাথে চিন্তা না করে দুই ভাবে করি। হ্যাঁ, 5 তারিখকে আমরা কয় ভাগ করে ফেলবো? 2 ভাগ। প্রথমে আমরা এতটুকু নিয়ে কথা বলি যে নগদে আমরা ফ্যান ও এনার্জি বাল্ব ক্রয় করলাম। আচ্ছা বলো তো আমাদের কাছে টাকা আসছে না গেছে? আমরা যদি ফ্যান ও বাল্ব ক্রয় করি, টাকা কি আসছে না গেছে? গেছে। গেছে, টাকা গেছে, নগদ টাকা চলে গেছে। তাহলে কি হবে? নগদ হ্রাস। কি হবে? তাহলে আমরা একটা পক্ষ পেলাম, নগদ হ্রাস। কেন গেল? পণ্য ক্রয়ের জন্য। তাহলে পণ্য ক্রয় এটা কি? আরেকটা পক্ষ। তাহলে এখানে কয়টা পক্ষ? নগদ হ্রাস একটা পক্ষ, পণ্য ক্রয় আরেকটা পক্ষ। তাহলে আমরা দুইটা পক্ষ পেলাম, নগদ হ্রাস, নগদ হ্রাস, আরেকটা হলো কি? পণ্য ক্রয়। ওকে, তাহলে বলো এই ঘটনাটা লেনদেন নাকি লেনদেন নয়? লেনদেন, তাই না? আচ্ছা, আবার দেখো এই যে ধারে আমরা বিদ্যুৎ ক্রয় করি, এই বৈদ্যুতিক তার ক্রয় করছি। তো এখানে বৈদ্যুতিক তারটাও কি আমাদের জন্য? বৈদ্যুতিক তারটাও কি আমাদের জন্য পণ্য? আচ্ছা, এখন আমরা তো পণ্য ক্রয়, তার ক্রয় করছি কিভাবে? ধারে। টাকা যাওয়ার কথা, বাট টাকা কি গেছে? নো, টাকা যাওয়ার কথা যায় নাই। তাহলে কি হয়েছে? পাওনাদার বেড়ে গেছে। কেন বাড়ছে? পণ্য ক্রয় করার জন্য। তাহলে এইখানে আমরা কয়টা পক্ষ পেলাম বলো তো? এখানে কয়টা পেলাম? দুইটা। একটা কি? একটা হলো পাওনাদার বৃদ্ধি। একটা কি স্যার? পাওনাদার বৃদ্ধি। আরেকটা কি? পণ্য ক্রয়। একটা হলো পাওনাদার বৃদ্ধি, আরেকটা কি? পণ্য ক্রয়। তাহলে দেখো 5 তারিখের লেনদেনটায় আমরা কয়টা জিনিস পেলাম? নগদ হ্রাস পেয়েছে, পণ্য ক্রয় দুইটা মিলে আমি বলতে পারি পণ্য ক্রয় করা হয়েছে বা পণ্য ক্রয় বৃদ্ধি পেয়েছে,
বা ক্রয় খরচ বৃদ্ধি পেয়েছে, তাই না? আর কি বলতে পারি? পাওনাদার বৃদ্ধি পেয়েছে। এই দুইটা পণ্য ক্রয়ের তো আমি একটাই ধরতে পারি, তাই না? তাহলে এখানে কয়টা পক্ষ আছে? তিনটা। এক, পণ্য ক্রয় নামক ব্যয় বেড়ে গেছে। আর ব্যয় বাড়লে কি হয়? ওই হ্রাস। ব্যয় বাড়লে কি হয়? ওই হ্রাস। হিসাব সমীকরণের ওই কি হবে? হ্রাস পাবে। পণ্য ক্রয়ের প্রভাব কি হিসাব সমীকরণের উপর? ওই হ্রাস পাবে হিসাব সমীকরণ, রাইট? তাহলে পণ্য ক্রয় নামক ব্যয় বাড়ার কারণে হিসাব সমীকরণের ওইটা কমে গেল, হ্রাস পেল। আর নগদ নামক সম্পদ হ্রাস পাওয়ার ফলে এ হ্রাস পেল। আর পাওনাদার নামক দায় বাড়ার কারণে হিসাব সমীকরণের এল বৃদ্ধি পেল। তাহলে বলো এই ঘটনাটা লেনদেন নাকি না? লেনদেন। তাহলে আমরা বলতে পারি এটা একটা লেনদেন। তাহলে 5 তারিখের ঘটনাটি কি? লেনদেন। তাহলে কেন লেনদেন বলো? যে কথা বলবো আমি তারে দিয়ে বলাবো। কেন লেনদেন? নগদ হ্রাস পাইছে। তো নগদ হ্রাস পাওয়ার কারণে কি হবে? নগদ নামক সম্পদ হ্রাস পাওয়ার কারণে কি হবে? এ হ্রাস। তাহলে আমরা লিখি নগদ নামক সম্পদ হ্রাসের ফলে এ হ্রাস। নগদ নামক সম্পদ হ্রাসের ফলে এ হ্রাস। এরপরেরটা কি? পাওনাদার নামক দায় বৃদ্ধির ফলে এল বৃদ্ধি, তাই না? পাওনাদার নামক দায় বৃদ্ধির ফলে এল বৃদ্ধি। এবং এই যে পণ্য ক্রয় করা হয়েছে না, ক্রয় নামক ব্যয় বৃদ্ধির ফলে ওই হ্রাস। এবং ক্রয় নামক ব্যয় বৃদ্ধির ফলে ওই হ্রাস। বুঝলাম আমরা? তাহলে এটা লেনদেন। এই পণ্য ক্রয় আর এই পণ্য ক্রয়কে আমরা একটাই ক্রয় ধরলাম, হ্যাঁ, যে দুটোটাই তো পণ্য ক্রয়, দুটোটাই তো ব্যয়। তাহলে ব্যয় বাড়ার ফলে কি হয়েছে? ওই হ্রাস পাইছে। বুঝছে? এবার আসো আমরা 8 দেখি। 8 কি বললো? বিনামূল্যে বৈদ্যুতিক তার বিতরণ 6000 টাকা। আচ্ছা, আমরা বিনামূল্যে কোনো কিছু কেন বিতরণ করি? প্রচারের জন্য। কিসের জন্য? প্রচারের জন্য। তার মানে আমরা বলতে পারি এখানে আমাদের বিজ্ঞাপন খরচ। তাহলে বিজ্ঞাপন খরচ এটা একটা পক্ষ, রাইট? আমরা যেহেতু বিনামূল্যে তার বিতরণ করছি, আমাদের বিজ্ঞাপন খরচ হয়েছে, এটা একটা পক্ষ। আর এই বিনামূল্যে তার বিতরণ করার কারণে আমাদের কাছ থেকে কি টাকা গেছে? বলো, টাকা গেছে না তার গেছে? তারটা কি? পণ্য। তার মানে পণ্য কমে গেছে। পণ্য কমা মানে ক্রয় হ্রাস পাওয়া। পণ্য কমা মানে কি? ক্রয় হ্রাস। তাহলে আমি বিনামূল্যে বৈদ্যুতিক তার বিতরণ করার কারণে আমাদের কাছ থেকে কি হয়েছে? তার কমে গেছে, অর্থাৎ পণ্য কমে গেছে, অর্থাৎ ক্রয় কমে গেছে। পণ্য কমে যাওয়া মানে কি? ক্রয় হ্রাস পাওয়া। তাহলে আমরা এখানে বলতে পারি ক্রয় হ্রাস পেয়েছে। তাহলে এই যে ঘটনা, এখানে কয়টা পক্ষ আছে? দুইটা পক্ষ। বিজ্ঞাপন খরচ বৃদ্ধি এটা একটা কি? পক্ষ। আর ক্রয় নামক ব্যয়টা হ্রাস পেয়েছে এটা কি? আরেকটা পক্ষ। তাহলে বলো এটা কি লেনদেন নাকি লেনদেন নয়? বলো লেনদেন নাকি লেনদেন নয়? অবশ্যই এটা একটা লেনদেন, তাই না? আচ্ছা, আমাদের তো এখানে আবার ছক নতুন করি। আচ্ছা, তাহলে এটা কয় তারিখ বলো তো? 8 তারিখ। 8। তাহলে মন্তব্যে কি লিখবা বলো? লেনদেন নাকি লেনদেন নয়? এটা একটা লেনদেন। কেন লেনদেন? আচ্ছা, বিজ্ঞাপন খরচ। আচ্ছা, তোমরাই বলো, আয় বাড়লে কি হয়? ওই বাড়ে, কিন্তু ব্যয় বাড়লে ওই কমে, তাই না? আয় কমলে কি হয়? ওই কমে, কিন্তু ব্যয় কমলে ওই বাড়ে। তাহলে বিজ্ঞাপন খরচ নামক ব্যয়টা কি বাড়ছে না? তাহলে বিজ্ঞাপন ব্যয় বৃদ্ধির ফলে ওই হ্রাস। বিজ্ঞাপন ব্যয় বৃদ্ধির ফলে কি হবে? ওই হ্রাস পেল। এবং এই ক্রয় নামক ব্যয়টা কি হয়েছে? হ্রাস পাইছে না? এবং ক্রয় নামক ব্যয় হ্রাসের ফলে কি হবে বলো তো? ওই বৃদ্ধি পেল। ক্রয় হ্রাস পাইছে অর্থাৎ ব্যয় হ্রাস পাইছে, আর ব্যয় হ্রাস পাওয়ার ফলে কি হচ্ছে? ওই বেড়ে যাচ্ছে। তাহলে বিজ্ঞাপন খরচ বৃদ্ধি ফলে ওই হ্রাস,
ক্রয় নামক ব্যয় হ্রাসের ফলে ওই বৃদ্ধি। বুঝতেছো সবাই? যদি এখনো না বুঝো তাহলে কিন্তু তোমাদের অবস্থা ভয়াবহ হবে। আচ্ছা, জানুয়ারির 8-এর পর কত? জানুয়ারির 15। ব্যাংক থেকে ঋণ গ্রহণ। স্যার আমরা যদি ব্যাংক থেকে ঋণ গ্রহণ করি তাহলে কি হবে বলো তো? ব্যাংক থেকে ঋণ নেওয়ার ফলে আমাদের নগদ বৃদ্ধি পাবে না? নগদ বৃদ্ধি, অনেকে বলে ব্যাংক বৃদ্ধি, তাও রাইট, বাট আমরা সহজভাবে ধরে নিই নগদ। ব্যাংক থেকে ঋণ নিচ্ছি, নগদ টাকা বেড়ে গেছে। প্রশ্ন করো, ব্যাংক থেকে ঋণ নিলে কি হয়? নগদ টাকা আসে, তাহলে নগদ বৃদ্ধি। কেন নগদ বৃদ্ধি পাইল? ব্যাংক থেকে ঋণ নেওয়ার কারণে, তার মানে ব্যাংক ঋণ বৃদ্ধি। ব্যাংক ঋণ বৃদ্ধি, তাহলে নগদ বৃদ্ধি আর কি? ব্যাংক ঋণ বৃদ্ধি। আচ্ছা স্যার, তাহলে এখানে দুইটা পক্ষ আমরা পেয়ে গেছি। বলো এটা কি লেনদেন নাকি লেনদেন নয়? লেনদেন। কেন লেনদেন? নগদ নামক সম্পদ বৃদ্ধির ফলে এ বৃদ্ধি, ব্যাংক ঋণ নামক দায় বৃদ্ধির ফলে এল বৃদ্ধি। তাহলে এ বৃদ্ধি পাইছে আর কি হয়েছে? এল বৃদ্ধি পাইছে, রাইট? তাহলে আমরা এখানে কি লিখব? লেনদেন। কেন এটা লেনদেন? নগদ নামক সম্পদ বৃদ্ধির ফলে, নগদ নামক সম্পদ বৃদ্ধির ফলে এ বৃদ্ধি এবং ব্যাংক ঋণ নামক দায় বৃদ্ধির ফলে, এবং ব্যাংক ঋণ নামক দায় বৃদ্ধির ফলে এল বৃদ্ধি। বুঝছি আমরা? ওকে। আচ্ছা, এবার 25 কি বললো দেখো। ফ্যান ও বৈদ্যুতিক তার বিক্রয় যথাক্রমে নগদে 60,000, চেকে 10,000। আচ্ছা, আমরা কি করলাম? ফ্যান ও বৈদ্যুতিক তার বিক্রি করলাম, অর্থাৎ আমরা পণ্য বিক্রি করলাম। তো পণ্য বিক্রি করলাম আমরা কিভাবে? নগদে 60,000। তো নগদে যদি আমরা পণ্য বিক্রি করি তাহলে কি নগদ টাকা আমরা পাচ্ছি, তার মানে কি নগদ বৃদ্ধি। কি স্যার? নগদ বৃদ্ধি পেল। আবার যদি চেকের মাধ্যমে পণ্য বিক্রি করি তাহলে কি হবে? আমার ব্যাংকে টাকা বাড়বে, তার মানে ব্যাংক বৃদ্ধি পেল। এটা আরেকটা পক্ষ, ব্যাংক বৃদ্ধি। আর এই যে নগদ বৃদ্ধি, ব্যাংক বৃদ্ধি কেন? পণ্য বিক্রয়ের জন্য। কার জন্য স্যার? পণ্য বিক্রয় করার জন্য। সো পণ্য বিক্রয় এটা আরেকটা পক্ষ। তাহলে আমরা নগদে পণ্য বিক্রি করার কারণে নগদ টাকা পেলাম, নগদ বৃদ্ধি পেল একটা পক্ষ। চেকে পণ্য বিক্রি করার কারণে আমরা চেক পেলাম, ব্যাংকে টাকা বাড়লো, এটা আরেকটা পক্ষ। আর এই নগদ টাকা, ব্যাংকে টাকা বাড়ার কারণ হচ্ছে কি? পণ্য বিক্রয়। সো পণ্য বিক্রয়টা কি? আরেকটা পক্ষ। এখন বলো এই ঘটনাটা লেনদেন নাকি লেনদেন নয়? অবশ্যই এটা লেনদেন। কেন লেনদেন? কারণ নগদ নামক সম্পদ বৃদ্ধির ফলে এ বৃদ্ধি, ব্যাংক নামক সম্পদ বৃদ্ধির ফলে এ বৃদ্ধি, এবং বিক্রয় নামক আয় বৃদ্ধির ফলে ওই বৃদ্ধি। পণ্য বিক্রয়টা কি? আয়। আর আয় বাড়লে কি হয়? ওই বাড়ে, তাই না? বলো। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? কয় তারিখ এটা? 25। তার মানে ঘটনাটা লেনদেন, তাই না? আচ্ছা, নগদ নামক সম্পদ বৃদ্ধির ফলে, আচ্ছা নগদ নামক সম্পদ বৃদ্ধির ফলে এ বৃদ্ধি। এরপরে কি হবে? ব্যাংক নামক সম্পদ বৃদ্ধির ফলে, ব্যাংক নামক সম্পদ বৃদ্ধির ফলে এ বৃদ্ধি এবং বিক্রয় নামক আয় বৃদ্ধির ফলে, বিক্রয় নামক আয় বৃদ্ধির ফলে ওই বৃদ্ধি পেল। বুঝছো সবাই? তাহলে নগদ নামক সম্পদ বৃদ্ধির ফলে এ বৃদ্ধি পেল, ব্যাংক নামক সম্পদ বৃদ্ধির ফলে এ বৃদ্ধি পেল, পণ্য বিক্রয় নামক আয় বৃদ্ধির ফলে ওই বৃদ্ধি পেল। সবাই ক্লিয়ার? বুঝছে? ওকে। আর লাস্ট ওয়ান, আমি একটু জাস্ট লাস্ট ওয়ানটা দিয়ে এটা করি। কেন লেনদেন? এরপরে কত স্যার? 28 বলছে বৈদ্যুতিক তার ফেরত 5,000 টাকা। বৈদ্যুতিক তার ফেরত 5,000। এটা কি ফেরত? বৈদ্যুতিক তার ফেরত। এটা এখন কি ফেরত আসছে না দিছে কিছু বলছে? তার মানে আমরা দিয়েছি, তার মানে আমরা ফেরত দিয়েছি। তাহলে বৈদ্যুতিক তার আমরা ফেরত দিয়েছি। স্যার বৈদ্যুতিক তার যদি আমরা ফেরত দিই তাহলে এটা কি ফেরত? ক্রয় ফেরত। এটা কি ফেরত? ক্রয় ফেরত। তাহলে আমাদের কি হলো? ক্রয় ফেরত হলো। এটা একটা পক্ষ। আর ক্রয় ফেরত হলে কি হয়? পাওনাদার কমে যায়। কি হয়?
ক্রয় করলে অর্থাৎ ধারে ক্রয় করলে, ক্রয় ফেরত মানে আমি ধারে ক্রয় করেছিলাম সেটা ফেরত। তাহলে আমরা যখন ধারে ক্রয় করেছিলাম আমাদের পাওনাদার বেড়েছিল, এখন আমি যদি ফেরত দিই তাহলে কী হবে, পাওনাদার কমবে। তাহলে এখানে কয়টা পক্ষ, দুইটা পক্ষ। বৈদ্যুতিক তার ফেরত দেওয়া হয়েছে, তার মানে ক্রয় ফেরত এটা একটা পক্ষ, ক্রয় ফেরত এটা একটা পক্ষ, পাওনাদার হ্রাস কি স্যার, পাওনাদার হ্রাস এটা হলো আরেকটা পক্ষ। তো ক্রয় করলে কি হয়, ব্যয় বাড়ে, আর ক্রয় ফেরত দিলে কি হবে, ব্যয় কমবে। তাহলে ক্রয় ফেরতের কারণে কি হয়, ব্যয় কমে, আর ব্যয় কমলে কি হবে, ওই বাড়বে। তাহলে ক্রয় ফেরতের কারণে ওই বাড়তেছে, তাই না বলো। আর পাওনাদার হ্রাসের কারণে কি হচ্ছে, এল কমতেছে। পাওনাদার তো দায়, দায় কমে গেলে কি হয়, এল কমে। তাহলে ক্রয় ফেরতটা কি, ব্যয় হ্রাস, ক্রয় ফেরতটা কি, আর ব্যয় হ্রাসের ফলে কি হয়, ওই বাড়ে। বুঝলাম। পাওনাদারটা কি, দায়, তাহলে পাওনাদার বৃদ্ধি মানে কি, দায় বৃদ্ধি, তার মানে কি এল বাড়বে। বুঝছি। তাহলে এটা কি লেনদেন নাকি নয়, লেনদেন। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে কি স্যার, লেনদেন। এখন এটা কেন লেনদেন, তাহলে আমরা বলতে পারি ক্রয় ফেরতের জন্য, ক্রয় ফেরতের জন্য ব্যয় হ্রাস হলো, ব্যয় হ্রাস হলো নাকি, ফলে ওই হ্রাস পেল। ক্রয় ফেরতের জন্য ব্যয় হ্রাস পেল, ফলে ওই হ্রাস পেল। এবং পাওনাদার হ্রাসের ফলে, এবং পাওনাদার হ্রাসের ফলে এল হ্রাস পেল, এবং পাওনাদার হ্রাস পাওয়ার ফলে এল হ্রাস পেল। বুঝছো সবাই। আচ্ছা, তো আমরা কি করলাম, আমরা লেনদেনগুলোকে অ্যানালাইসিস করলাম, এবং লেনদেনগুলো অ্যানালাইসিস করে, ঘটনাগুলো অ্যানালাইসিস করে কারা লেনদেন, কেন লেনদেন, হিসাব সমীকরণের উপর কি প্রভাব পড়লো, এটা কি আমরা দেখিয়েছে। ওকে, তাহলে বলো আমরা কি ঘটনাগুলোকে অ্যানালাইসিস করে কারা লেনদেন এবং কেন লেনদেন হিসাব সমীকরণ পদ্ধতিতে কারণ ব্যাখ্যা করতে পারবো। ইয়েস, এটা কিন্তু খুবই কমন কোয়েশ্চেন। ওকে, যদি তুমি এটা পারো তার মানে তুমি কিন্তু 4 মার্কস পেয়ে গেছো। এবং এই কোয়েশ্চেনটা মাস্ট বি থাকবে যে কারা কারা লেনদেন হিসাব সমীকরণ পদ্ধতিতে কারণ ব্যাখ্যা করো, বা যারা লেনদেন বা লেনদেন চিহ্নিত করো এবং হিসাব সমীকরণ পদ্ধতিতে কারণ ব্যাখ্যা করো। বুঝতে পেরেছ? গুড। তো দেখো, লেনদেনের কারণ ব্যাখ্যা করা এটা হলো একটা জিনিস বা একটা করণীয় বা একটা রিকোয়ারমেন্ট, আর হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখানো এটা কিন্তু আরেকটা। তো আমরা এতক্ষণ কারণ ব্যাখ্যা করছি লেনদেন কেন, এখন আমরা কি করব, হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখাবো। তো হিসাব সমীকরণের উপর যদি আমরা লেনদেনের প্রভাব দেখাতে চাই, সবাই বলো তো হিসাব সমীকরণটা কি। তো আমরা এখন কি করব জানো, আমরা হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখাবো টেবুলার ছকে বা ছকের সাহায্যে আমরা হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখাবো। আমি যেটা বলতেছিলাম যে আমরা হিসাব সমীকরণ তো জানি, তো হিসাব সমীকরণের মধ্যে কয়টা উপাদান থাকে, 3টা, এ, এল, ওই, সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব। তো আমরা যে ছক আঁকবো এই ছকের মধ্যে কার কার জন্য ঘর হবে বলো তো, সম্পদের জন্য আর কি, দায় ও মালিকানা সত্ত্বের জন্য, তাই না। তাহলে তুমি হিসাব সমীকরণের উপর যদি লেনদেনের প্রভাব দেখাতে চাও, তোমার প্রথম কাজ কি, এই লেনদেনগুলো অ্যানালাইসিস করে পক্ষগুলো বের করা। দ্বিতীয় কাজ কি, এই যে পক্ষগুলো বের করছো এই পক্ষগুলোর মধ্যে যারা যারা সম্পদ তাদের জন্য কি হবে, ঘর হবে, যারা দায় তাদের জন্য কি হবে, আর মূলধনের জন্য ঘর হবে। তাহলে আমরা একটু দেখি, তাহলে 1 তারিখে আমরা কি কি পেয়েছিলাম, নগদ। তো নগদ তো সম্পদ, এটার জন্য ঘর হবে নাকি হবে না, কোন দিকে হবে, নগদ সম্পদের দিকে। আসবাবপত্র এটা সম্পদ, ঘর হবে নাকি হবে না, কোন দিকে, সম্পদের দিকে আসবাবপত্র নামে ঘর হবে। মূলধন ঘর হবে নাকি হবে না, হবে, দায়ের দিকে ঘর হবে, তাই না, মূলধনের। আচ্ছা, এবার আসো, আমরা জানুয়ারির 3 তারিখটা অ্যানালাইসিস করছি, অ্যানালাইসিস করে কয়টা পক্ষ পেয়েছি, 2টা, একটা কি নগদ আর একটা কি ব্যাংক। নগদ কি সম্পদ, অলরেডি নগদের জন্য ঘর আস। ব্যাংক কি সম্পদ, তাহলে ব্যাংকের জন্য কি হবে, ঘর হবে, কোথায়, সম্পদের দিকে। তাহলে সম্পদের দিকে ব্যাংকের জন্য কি হবে, ঘর হবে। আচ্ছা, এরপরে আসো জানুয়ারির 5 তারিখে আমরা কয়টা পক্ষ পেয়েছি দেখো, নগদ। নগদ কি সম্পদ, অলরেডি এটার জন্য কি ঘর আস। আচ্ছা, আমরা আরেকটা পক্ষ পেয়েছি কি, ক্রয়। কি ক্রয়, পণ্য ক্রয় বা ক্রয়। ক্রয়টা কি স্যার, ব্যয়। ব্যয়ের জন্য কোনো ঘর হবে বলো না, ব্যয়ের জন্য কোনো ঘর হবে না।
আর কি পেয়েছি বলো? পাওনাদার। পাওনাদারের জন্য কি অলরেডি ঘর আছে নাকি নাই? নাই। তাহলে পাওনাদারের জন্য ঘর হবে কোন সাইডে? ঘর হবে দায়ের দিকে। কোন দিকে? দায়ের দিকে পাওনাদার নামে ঘর হবে। বুঝছি আমরা? গুড। তাহলে ঘর হবে শুধুমাত্র সম্পদ, দায় আর মূলধনের জন্য। তো পণ্য ক্রয় তো ব্যয়, ব্যয়ের জন্য কোনো ঘর হবে না, বা আয়ের জন্য কোনো ঘর হবে না, আয় ব্যয়দের জন্য কোনো ঘর হবে না। আয়গুলো কী হবে? মূলধনের সাথে যোগ হয়ে যাবে, ব্যয়গুলো মূলধন থেকে বাদ যাবে। আয় হ্রাস পেলে মূলধন থেকে বাদ যাবে, ব্যয় হ্রাস পেলে মূলধনের সাথে যোগ হবে। এই আচ্ছা, এবার আসো জানুয়ারির 8। তো জানুয়ারির 8-এ আমরা কয়টা পক্ষ পেয়েছি বলো তো? 2টা। জানুয়ারির 8-এ কয়টা? 2টা। বিজ্ঞাপন খরচ, বলো এটার জন্য কোনো ব্যয় হবে? এই ঘর হবে? নো, বিজ্ঞাপন খরচ তো ব্যয়, এটার জন্য কোনো ঘর হবে না। ক্রয় হ্রাস, ক্রয় হ্রাস মানে ব্যয় হ্রাস, এটার জন্য কোনো ঘর হবে না, এটার জন্য ঘর হবে না। আচ্ছা, জানুয়ারির 15 তারিখ আমরা কি পেলাম? নগদ বৃদ্ধি। স্যার নগদ বৃদ্ধি, এই যে নগদ, এটা কি সম্পদ, অলরেডি এটার জন্য ঘর আছে। ব্যাংক ঋণ, ব্যাংক ঋণটা কি দায়, এটার জন্য ঘর হবে নাকি হবে না? হবে। কোন দিকে হবে? দায়ের দিকে। তাহলে দায়ের দিকে কি নামে ঘর হবে? ব্যাংক ঋণ নামে ঘর হবে। জানুয়ারির 25 নগদ বৃদ্ধি, এটার জন্য ঘর হবে বলো? ইয়েস, নগদ তো সম্পদ, অলরেডি ঘর আছে। ব্যাংক, অলরেডি এটার জন্য ঘর আছে। পণ্য বিক্রয়, বিক্রয়টা কি আয়, তো আয়ের জন্য ঘর হয় না, তাহলে পণ্য বিক্রয়ের জন্য ঘর হবে না, হবে না। আচ্ছা, 28-এ কি আছে? ক্রয় ফেরত। ক্রয় ফেরত মানে কি? ব্যয় হ্রাস, এটার জন্য কোনো ঘর হবে না, হবে না। পাওনাদার, এটার জন্য অলরেডি ঘর আছে। তাহলে আমরা বুঝে গেলাম যে আমরা যে ছকটা আঁকবো ওই ছকের সম্পদের দিকে কয়টা ঘর হবে? 3টা। দায়ের দিকে 3টা। তা চলো আমরা এখন ঘর আঁকি। তাহলে আমরা এখন লিখব হিসাব সমীকরণের ওপর, হিসাব সমীকরণের ওপর লেনদেনের প্রভাব ব্যাখ্যা। আর 5 মিনিট লাগবে ম্যাম। প্রভাব বিশ্লেষণ। আচ্ছা, তাহলে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব বিশ্লেষণ। দেখো, ফার্স্টে আমরা একটা ঘর কেটে নিলাম, এই ঘরটার নাম কি? তারিখ। ওকে, এরপরে আমরা একটা ঘর কেটে নিলাম, এই ঘরটার নাম কি? মন্তব্য। এই ঘরটার নাম কি স্যার? মন্তব্য। এবার এই যে ফাঁকা জায়গাটা আমরা কয় ভাগ করব? 2 ভাগ, এ এবং এল প্লাস ওয়ে। এখন এর দিকে কয়টা ঘর? এল প্লাস ও এর দিকে, তার মানে এই জায়গাটা সমান 2 ভাগ হয়ে যাবে, তাই না বলো? সমান 2 ভাগ হবে। ওকে, এখন আমরা এইখান থেকে দাগটা এনে দিই। এটা হলো এ ইকুয়াল এল প্লাস ও ই। অনেকে অনেক ডিজাইন করে এই ঘরের, তোমাদের এত ডিজাইনে যাওয়ার দরকার নেই। হ্যাঁ, আজ এরা ঝামেলা ওইগুলো। এখন এই জায়গায় আমরা কয়টা ঘর টানবো? 3টা। আর এইদিকেও কয়টা? 3টা। বুঝলাম। এটা কি স্যার? নগদ, ব্যাংক, আর হলো আসবাবপত্র ইকুয়াল। এখানে কি কি নামে হবে? পাওনাদার, পাওনাদার, এরপরে কি? ব্যাংক ঋণ, আর কি স্যার? মূলধন। আমি বাঁকা বাঁকা করে লিখছি জায়গার অভাবে, হ্যাঁ, তোমরা সোজা করে লিখো। আচ্ছা, এবার আমরা তারিখ দিই, 2025 ইং হলো। আচ্ছা, স্টার্ট করব কত দিয়ে বলো? জানুয়ারির 1। দেখো, আমরা হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখানোর জন্য ফার্স্টে কী করবো? ঘর আঁকবো। এবার তোমরা বুঝতে পারছো ঘরটা কীভাবে আঁকলাম? আমরা খুব সহজে ঘরটা এঁকে ফেললাম না? কেন? কারণ আমরা কিন্তু জানি যে সম্পদের দিকে কী কী নামে ঘর হবে এবং দায়ের দিকে কী কী নামে ঘর হবে। তো এই তথ্যগুলো বের করছে এই যে এখান থেকে। হ্যাঁ, এখন তোমাদের বলি, স্যার বাড়লে কি হয়? যোগ। আর কমলে কি হয়? সহজ কথা, সম্পদ বাড়লে আমরা কি করব? যে সম্পদটা বাড়বে তার ঘরে গিয়ে যোগ, আর কমলে তার ঘর থেকে বিয়োগ। দায় বাড়লে তার ঘরে গিয়ে যোগ, কমলে তার ঘর থেকে মালিকানা। মূলধন বাড়লে কি করব? যোগ, আর কমলে বিয়োগ। এটা কি মানে একদম বাচ্চাদের মতো না? এখানে ভুল করার কিছু আছে? নাই। তাহলে আসো আমরা এবার একটু দেখি আবার জানুয়ারির 1। হ্যাঁ, আমরা প্রত্যেকটা তারিখের প্রভাব আলাদা আলাদা দেখাবো। হ্যাঁ, তো জানুয়ারির 1-এ কি হয়েছে? আমাদের নগদ বৃদ্ধি পাইছে কত বলো?
90,000। তাহলে নগদের সাথে কি হবে যোগ, কার সাথে যোগ, নগদের সাথে যোগ কত, 90,000। স্যার আমার ওই যে জায়গার অভাব দেখে আমি এইভাবে লিখতেছি, তোমরা সোজা সোজা করে লিখো। আচ্ছা আমাদের আসবাবপত্র বেড়ে গেছে, তাহলে আসবাবপত্রের সাথে কি হবে যোগ, আসবাবপত্রের সাথে যোগ কত স্যার, 2,50,000 টাকা। আর আমাদের মূলধন বেড়ে গেছে রাইট, তাহলে মূলধনের সাথে কি হবে যোগ, আচ্ছা মূলধনের সাথে যোগ হবে কত, 3,40,000। আমরা কি বুঝলাম? আচ্ছা এখানে ইকুয়াল দিয়ে দিই, হয়ে গেল, সহজ না? নগদ বাড়ছে তাই নগদের ঘরে যোগ, আসবাবপত্র বাড়ছে তাই আসবাবপত্রের ঘরে যোগ, মূলধন বাড়ছে তাই মূলধনের সাথে যোগ, শেষ জানুয়ারির 1। এবার জানুয়ারির কত বলো, 3। জানুয়ারির 3 কি হলো, নগদ হ্রাস পাইছে ব্যাংক বৃদ্ধি পাইছে, নগদ কি হয়েছে হ্রাস পাইছে কত, 50,000। তাহলে নগদ হ্রাস পাইছে, তাহলে নগদ থেকে কি হবে মাইনাস 50,000। ব্যাংক বৃদ্ধি পাইছে, তাহলে ব্যাংকের সাথে কি হবে প্লাস 50,000। তাহলে নগদ থেকে বিয়োগ ব্যাংকের সাথে যোগ। তোমরা এইভাবে ডট দিয়ে দিবা, ছোট ছোট ডট, হ্যাঁ যেন মানে কিউট লাগে দেখতে, অনেকে এত বড় বড় দাও মানে কেমন যেন ওয়ার্ড লাগে। আচ্ছা এবার আসো জানুয়ারির কত বলো তো, 5। জানুয়ারির 5, জানুয়ারির 5 কি হয়েছে, নগদ হ্রাস পেয়েছে, কি হয়েছে, আচ্ছা নগদ হ্রাস পাইছে কত, 20,000। তাহলে আমরা নগদ থেকে মাইনাস করে দিব কত, 20,000। পাওনাদার বৃদ্ধি পেয়েছে রাইট, পাওনাদার বৃদ্ধি পেয়েছে কত, 50,000। তাহলে আমরা পাওনাদারের সাথে প্লাস করে দিব কত, 50,000। ক্রয় বাড়ছে কয়বার, 2 বার, 20,000 আর কত 50,000, টোটাল কত 70,000। তাহলে ক্রয় বৃদ্ধি পেয়েছে কত, 70,000। তো ক্রয় বাড়া মানে কি, ব্যয় বাড়া, আর ব্যয় বাড়লে কি করতে হয়, মূলধন থেকে মাইনাস করতে হয়। তাহলে আমরা মূলধন থেকে মাইনাস করে দিব কত, 70,000, কত 70,000। আমরা কি বুঝতে পারলাম? ওকে, এই যে এখানে ডট ডট ইকুয়াল ডট। আচ্ছা জানুয়ারির 5 গেল, এবার হলো কত, জানুয়ারির 8। আচ্ছা জানুয়ারির 8 তারিখে ওই বিনামূল্যে বৈদ্যুতিক তার বিতরণ করার কারণে কি হয়েছে বলো, বিজ্ঞাপন খরচ বেড়ে গেছে। কি হয়েছে স্যার, বিজ্ঞাপন খরচ বেড়ে গেছে। তাহলে খরচ বাড়লে কি হয়, মূলধন থেকে বিয়োগ। তাহলে আমরা মূলধন থেকে মাইনাস করে দিব, তাই না? আমরা মূলধন থেকে মাইনাস করে দিব কত বলো তো, 6,000। বিজ্ঞাপন খরচ বেড়ে গেছে, বিনামূল্যে পণ্য বিতরণ করার কারণে বিজ্ঞাপন খরচ বেড়ে গেছে। বিজ্ঞাপন খরচ বেড়ে যাওয়ার কারণে আমাদের কি হবে, মূলধন কমে যাবে। সো আমরা মূলধন থেকে মাইনাস করে দিলাম 6,000। এখন আসো বিজ্ঞাপন খরচ বাড়লো, এটা একটা পক্ষ। আর এই বিনামূল্যে পণ্য বিতরণ করার কারণে আমার পণ্য কমে গেছে। পণ্য কমে যাওয়া মানে কি, ক্রয় কমে যাওয়া। ক্রয় কমে যাওয়া মানে কি, ক্রয় নামক ব্যয় কমে যাওয়া। তো ব্যয় বাড়লে কি হয়, মূলধন থেকে বিয়োগ, আর ব্যয় কমলে কি হবে, মূলধনের সাথে যোগ। তাহলে ক্রয় নামক ব্যয় হ্রাস পাইছে। সো ব্যয় হ্রাস পাওয়ার কারণে আমরা আবার কি করব, মূলধনের সাথে যোগ করে দেব। তাহলে দেখছো 8 তারিখে আমরা কি করলাম, 6,000 টাকা মূলধন থেকে একবার বাদ দিলাম, আবার মূলধনের সাথে যোগ করে দিলাম। ব্যয় বৃদ্ধি পাওয়ার কারণে মাইনাস, আর ব্যয় হ্রাস পাওয়ার কারণে প্লাস। আচ্ছা এরপরে কয় তারিখ, 15। 15 কি বললো, যে ব্যাংক থেকে ঋণ গ্রহণ করা হয়েছে, তাহলে কি নগদ বৃদ্ধি পাইছে, তাহলে নগদের সাথে কি প্লাস। তাহলে নগদের সাথে প্লাস হবে কত, 1 লাখ। আর ব্যাংক ঋণ বৃদ্ধি পেয়েছে, যেহেতু ব্যাংক ঋণ বৃদ্ধি পেয়েছে সো ব্যাংক ঋণের সাথে কি হবে, প্লাস হবে। তাহলে ব্যাংক ঋণের সাথে প্লাস হলো কত, 1 লাখ। বুঝতে পারলাম? আচ্ছা এরপরে কত, 25 নগদ বৃদ্ধি পেয়েছে কত, 60,000, তাই না? 25 তারিখে নগদ বৃদ্ধি পেয়েছে কত, 60,000। তাহলে নগদের সাথে যোগ করব কত, 60,000। আবার ব্যাংক বৃদ্ধি পেয়েছে কত, 10,000। তাহলে ব্যাংক জমার সাথে আমরা যোগ করে দিব কত, 10,000। আর বিক্রয় নামক আয় বেড়েছে কত, 70,000। আমরা নগদে এবং চেকে দুইভাবেই বিক্রয় করছি, তার মানে আমার বিক্রয় বাড়ছে কত, 70,000। তাহলে মানে বিক্রয় নামক আয় বেড়ে গেছে কত, 70,000। যেহেতু বিক্রয় নামক আয় বেড়ে গেছে, আয় বাড়লে কি হয়, মূলধন বাড়ে। সো মূলধনের সাথে আমরা যোগ করে দিব কত, 70,000। আমি কি বুঝাতে পারতেছি স্যার? নগদ 60,000 বাড়ছে তাই নগদের ঘরে 60,000 যোগ। ব্যাংক 10,000 বেড়েছে তাই ব্যাংকের সাথে 10,000 যোগ। বিক্রয় নামক আয় বেড়েছে কত, 70,000। সো মূলধনের সাথে যোগ কত, 70,000। ক্লিয়ার? আচ্ছা এরপরে কত তারিখ, 28 তারিখ।
এই যে বৈদ্যুতিক তার ফেরত দেওয়ার কারণে ক্রয় ফেরত হয়েছে, রাইট? ক্রয় বাড়া মানে কি? ব্যয় বাড়া। আর ক্রয় ফেরত হওয়া মানে কি? ব্যয় কমা। তাহলে ক্রয় ফেরত হওয়া মানে ক্রয় করলে কি হয়? ব্যয় বাড়ে। আর ক্রয় ফেরতের কারণে কি হয়? ব্যয় কমে। তাহলে ব্যয় বাড়লে কি হয়? মূলধন থেকে বিয়োগ। আর ব্যয় কমলে কি হবে? মূলধনের সাথে। তাহলে ক্রয় ফেরত মানে কি? ব্যয় হ্রাস। তার মানে মূলধনের সাথে কি করতে হবে? যোগ করতে হবে। কয় টাকা? 5,000। তাহলে আমরা মূলধনের সাথে যোগ করে দিলাম কত? 5,000। আর কি হলো? পাওনাদার হ্রাস পেল। পাওনাদার হ্রাস পেয়েছে, সো পাওনাদার থেকে আমরা মাইনাস করে দিব কত? 5,000। বাকিগুলো ডট ডট। আমরা কি বুঝতে পারলাম? আর কিছু আছে বলো? নাই। তাহলে এই যে হিসাব সমীকরণের উপর প্রভাব তোমরা কি বুঝতে পেরেছো? এটা কি অনেক কঠিন? তা যদি অ্যানালাইসিস করা থাকে অনেক সহজে করা যায় না? ইয়েস। আচ্ছা, এখন আসো, এই যে মন্তব্যের ঘরটা খালি। আচ্ছা, আমরা কিন্তু সবার জন্য মন্তব্য দিব না। শুধুমাত্র মূলধনের সাথে যদি আমরা কাউকে যোগ করি বা মূলধন থেকে কাউকে বিয়োগ করি, শুধুমাত্র তখনই আমরা কি দিব? মন্তব্য দিব। তাহলে আমরা একটু দেখি। প্রথমটা দরকার নেই। এখানে কি মূলধনের সাথে কিছু হয়েছে, সো 3 তারিখের জন্য কোনো মন্তব্য হবে না। 5 তারিখে ইয়েস মূলধন থেকে মাইনাস হয়েছে 70,000, সো মন্তব্য হবে। কি মন্তব্য? এই যে 70,000 এটা কি? ক্রয়। এটা কি? ক্রয়। 8 তারিখে মাইনাস হয়েছে 6,000, এটা কি? বিজ্ঞাপন খরচ। এটা কি? বিজ্ঞাপন খরচ। এই যে প্লাস হয়েছে 6,000, এটা কি? এটা হলো ক্রয় হিসাব। এটা কি? ক্রয় হিসাব। 15 তারিখে কোনো মন্তব্য হবে না। 25 তারিখে মন্তব্য হবে, ইয়েস। এটা কি? বিক্রয় হিসাব। এটা কি স্যার? বিক্রয় হিসাব। আচ্ছা, 28 তারিখে মন্তব্য হবে, ইয়েস। এটা কি? ক্রয় ফেরত। এটা ক্রয় ফেরত হিসাব। ওকে, এবার আমরা কি করব? এবার আমরা যোগ বিয়োগ করব। হ্যাঁ, এই লম্বালম্বিভাবে। ওকে, যেমন ধরো এই যে আসবাবপত্র, এখানে কি হবে? ওই 2,50,000 টাকাই হবে, তাই না? এখানে কত হবে? 10,000 আর কত? 50,000। টোটাল কত হয়? 60,000। এখানে হবে টোটাল 60,000। এখানে কত হবে? যে 50,000 আর মাইনাস কত? 5,000। তাহলে এখানে কত হবে? 45,000। এখানে কত হবে? 1 লাখ। এখানে হবে 1 লাখ। 1,90,000 ফার্স্টেরটা। তাহলে আমরা যেমন এখানে আমরা লিখি 90,000, এখান থেকে মাইনাস হবে কত? 50,000, মাইনাস হবে কত? 20,000, প্লাস হবে কত? 1 লাখ, তাই না? প্লাস হবে কত? 60,000, ইকুয়াল 1,80,000। তাহলে আমরা ফার্স্টেরটা পাচ্ছি কত? 1 লাখ। এখানে কত পাচ্ছি স্যার? 1,80,000। ওকে, আর এখানে কত আসে দেখো তো? 3,40,000 মাইনাস 70,000 মাইনাস 6,000 প্লাস 6,000 প্লাস 70,000 প্লাস 5,000 ইকুয়াল 3,45,000। ওকে স্যার? আচ্ছা, এখানেও ইকুয়াল দিতে হবে। এইবার আমরা যেটা করব, আমরা এই সম্পদেরগুলো যোগ করে মোট সম্পদ নির্ণয় করব। ওকে, তাহলে 1,80,000 যোগ 60,000 যোগ 2,50,000 ইকুয়াল 4,90,000। কত হয়? 4,90,000। এবার আমরা দায় ও মূলধনকে যোগ করব। 45,000 প্লাস 1 লাখ প্লাস 3,45,000, 4,90,000। আচ্ছা, আমাদের মোট সম্পদ মোট দায় কি মিলে গেছে? ইয়েস। তার মানে আমাদের সব পরিশ্রম সার্থক। এই যে আমরা লেনদেনগুলোর প্রভাব দেখালাম হিসাব সমীকরণের উপর, আমাদের প্রভাব দেখানোটা ঠিক আছে, কারণ অলওয়েজ এ ইকুয়াল এল প্লাস ওই হইতে হবে। তাহলে এ মানে কি? টোটাল অ্যাসেট 4,90,000, এল প্লাস এ মানে কি? মোট দায় ও মালিকানা সত্ত্ব কত? 4,90,000, এবং দুইটা কি ইকুয়াল হয়ে গেছে, মিলে গেছে। আমরা সবাই বুঝতে পেরেছি স্যার? ওকে, ফাইন। তাহলে আমরা এই চ্যাপ্টারটা এখানেই শেষ করতেছি। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা নতুন একটা চ্যাপ্টার ধরবো। ওকে, ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ। তো আমরা গত ক্লাসে কি করছিলাম? আমরা গত ক্লাসে
অ্যাকাউন্টিং ইকুয়েশনের উপর লেনদেনগুলোর প্রভাব শিখেছিলাম, রাইট? তো আজকে আমরা আরও একটা ম্যাথ প্র্যাকটিস করব, ওকে? তো এখানে আমরা যারা আছি তারা সবাই জানি যে আমরা অ্যাকাউন্টিং ইকুয়েশন বলতে কি বুঝি? এ ইকুয়াল এল প্লাস ও ই, রাইট? অ্যাকাউন্টিং ইকুয়েশন বলতে আমরা এটাকে বুঝি। তো এই অ্যাকাউন্টিং ইকুয়েশনের উপর এখানে যে লেনদেনগুলো আছে এই লেনদেনগুলো কিভাবে প্রভাব ফেলে, এই অ্যাকাউন্টিং ইকুয়েশনকে লেনদেনগুলো কিভাবে প্রভাবিত করে, আমরা সেই প্রভাবগুলো এখন দেখব, ওকে? তো স্যার, আমরা জানি হিসাব কয় প্রকার বলো তো? 5 প্রকার। হিসাব কয় প্রকার? 5 প্রকার। আয়, ব্যয়, সম্পদ, দায় এবং 5 কি স্যার? মালিকানা সত্ত্ব, রাইট? এই মালিকানা সত্ত্বকে আমরা আরেকটা নাম দিতে পারি, সেটা কি? মূলধন। তো হিসাব হলো 5 প্রকার, ওকে? আমরা এই লেনদেনগুলোকে যদি অ্যানালাইসিস করি, এই লেনদেনগুলোর অ্যানালাইসিস করে আমরা হয় আয় পাবো, নয়তোবা ব্যয় পাবো, নয়তোবা সম্পদ পাবো, নয়তোবা দায় পাবো, নয়তোবা মালিকানা সত্ত্ব বা মূলধন পাবো, রাইট? এখন দেখো, আমরা যে সম্পদগুলো পাবো এই সম্পদগুলোর জন্য হিসাব সমীকরণে উপাদান আছে না নাই? আছে। আমরা যে দায়গুলো পাবো এই দায়গুলোর জন্য হিসাব সমীকরণে উপাদান আছে না নাই? আছে। মালিকানা সত্ত্ব বা মূলধনের জন্য হিসাব সমীকরণে উপাদান আছে না নাই? আছে। তাহলে আমরা দেখলাম হিসাব সমীকরণের মধ্যে সম্পদ নামক একটা উপাদান আছে বা এ আছে বা অ্যাসেট আছে, দায় নামক একটা উপাদান আছে বা এল আছে বা লায়াবিলিটি আছে, এবং মালিকানা সত্ত্ব বা মূলধন নামক উপাদানটাও আছে বা ওনার সিকিউরিটি ওই আছে, রাইট? সো যখন আমরা লেনদেনগুলোকে হিসাব সমীকরণের উপর প্রভাব ব্যাখ্যা করব, তখন আমরা যে ছক আঁকবো, যে ঘর আঁকবো বা যে টেবিল আঁকবো, ওই টেবিলের মধ্যে আমরা শুধুমাত্র অ্যাসেটের জন্য, লায়াবিলিটির জন্য এবং ওনার সিকিউরিটির জন্য ঘর আঁকবো। তার মানে লেনদেনগুলো হিসাব সমীকরণকে কিভাবে প্রভাবিত করতেছে তুমি যদি তা ছকের সাহায্যে দেখাতে চাও, টেবিলের সাহায্যে দেখাতে চাও, তাহলে তুমি ওই টেবিলের মধ্যে শুধুমাত্র কাদের জন্য ঘর আঁকবা? যত সম্পদ আছে সম্পদগুলোর জন্য। কাদের জন্য ঘর আঁকবা? যত দায় আছে দায়গুলোর জন্য। আর কার জন্য? মূলধনের জন্য, ওকে? তাহলে টেবিলের মধ্যে কার কার জন্য ঘর হবে বলো তো? যত সম্পদ আছে সমস্ত সম্পদের জন্য, যত দায় আছে সমস্ত দায়গুলোর জন্য, আর মূলধনের জন্য, ওকে? আচ্ছা, আমরা যদি লেনদেনগুলোকে অ্যানালাইসিস করি, আমরা কি শুধুই সম্পদ পাবো, শুধুই দায় পাবো, শুধুই মূলধন পাবো, নাকি এর বাইরেও আমরা আরও কিছু পাবো? এর বাইরেও আমরা আরও কিছু পাবো। আমরা কি পাবো বলো? আয় পাবো, ব্যয় পাবো। কিন্তু এই আয় বা ব্যয়ের জন্য ঘর হবে না। আমরা যে ছক আঁকবো, যে টেবিল আঁকবো, ওই টেবিলের মধ্যে কোনো রকম আয়ের জন্য ঘর হবে না, কোনো রকম ব্যয়ের জন্য ঘর হবে না। তাহলে আয় আর ব্যয়গুলোকে কি আমরা ফেলে দিব? উত্তর হলো না। আমরা আয় আর ব্যয়গুলোকে ফেলে দিব না। যদি আমাদের আয় হয়, এই আয়গুলোকে আমরা মূলধনের সাথে বা ওইর সাথে কি করব? যোগ করে দেব। যদি আমাদের ব্যয় হয়, এই ব্যয়গুলোকে আমরা মূলধন থেকে বা ওই থেকে বিয়োগ করে দেব। বুঝতে পারলাম? আচ্ছা, তাহলে আমরা আজকে কি করতে যাচ্ছি? আমরা আজকে এই যে এখানে যে লেনদেনগুলো আছে, এই লেনদেনগুলো আমাদের হিসাব সমীকরণকে কিভাবে প্রভাবিত করে সেটা দেখাতে চাচ্ছি। কিসের সাহায্যে? টেবিলের সাহায্যে বা ছকের সাহায্যে। তো লেনদেনগুলো হিসাব সমীকরণকে কিভাবে প্রভাবিত করে তা যদি তুমি টেবুলার মেথডে দেখাতে চাও, ছকের সাহায্যে দেখাতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে? কিছু ঘর রাখতে হবে। এই ঘরগুলোকে আমরা কয়টা দিকে ভাগ করব বলো তো? 2টা দিকে। একটা হলো কার দিক? অ্যাসেটের দিক। আরেকটা কার দিক? লায়াবিলিটির দিক। অর্থাৎ অ্যাসেটের দিকে ঘর হবে, আর হলো লায়াবিলিটি ওনার সিকিউরিটির দিকে ঘর হবে। অ্যাসেটের দিকে আমরা ঘর রাখবো শুধুমাত্র অ্যাসেটগুলোর জন্য বা সম্পদগুলোর জন্য, যেমন নগদ টাকার জন্য ঘর হবে, ব্যাংক জমার জন্য ঘর হবে, আসবাবপত্রের জন্য ঘর হবে, যন্ত্রপাতির জন্য ঘর হবে, দেনাদারের জন্য ঘর হবে। এরকম যত সম্পদ আছে প্রতিটা সম্পদের জন্য ঘর হবে। কোন দিকে? অ্যাসেটের দিকে। এরপরে আমরা কি করব? লায়াবিলিটি বা
দায়ের জন্য কি করব, ঘর রাখবো। ধরো ঋণ, এটার জন্য ঘর হবে। ব্যাংক ঋণ, এটার জন্য ঘর হবে। বন্ধকি ঋণ, এটার জন্য ঘর হবে। পাওনাদার, এটার জন্য ঘর হবে, তাই না বলো? আচ্ছা, আর কার জন্য ঘর হবে বলো? মূলধনের জন্য ঘর হবে। কিন্তু ধরো আমরা লেনদেনগুলোকে অ্যানালাইসিস করে পেলাম, কি পেলাম? আমরা বিক্রয় নামক আয় পেলাম, ঘর হবে বলো? বিক্রয় নামক আয়ের জন্য কি ঘর হবে? নো। ক্রয় নামক ব্যয় পেলাম, ঘর হবে বলো? না, কোনো ঘর হবে না, ছকের মধ্যে কোনো ঘর হবে না। তাহলে বিক্রয়ের জন্য কোনো ঘর হবে না, কেন? বিক্রয় হচ্ছে একটা আয়। ক্রয়ের জন্য কোনো ঘর হবে না, কেন? পণ্য ক্রয়টা হচ্ছে একটা ব্যয়। ওকে, সেবায়, এটার জন্য কোনো ঘর হবে বলো? না, ঘর হবে না, কেন? এটা একটা আয়। প্রাপ্ত সুদ, এটার জন্য ঘর হবে বলো? না, এটা একটা আয়। প্রদত্ত সুদ, এটার জন্য ঘর হবে বলো? না, হবে না, কেন হবে না? এটা একটা ব্যয়, তাই না? বেতন প্রদান, এটার জন্য ঘর হবে বলো? না, এটা একটা ব্যয়। ভাড়া প্রদান, এটার জন্য ঘর হবে বলো? না, এটা একটা ব্যয়। তাহলে আমরা লেনদেনগুলোকে অ্যানালাইসিস করে যদি কোনো আয় পাই, এই আয়গুলোর জন্য ঘর হবে না, তাহলে সবগুলো আয়কে আমরা কি করব? মূলধনের সাথে যোগ করব। আমরা যদি কোনো ব্যয় পাই, এই ব্যয়গুলোর জন্য ঘর হবে না, আমরা সবগুলো ব্যয়কে কি করব বলো তো? মূলধন থেকে বিয়োগ করে দেব। তাহলে আমরা ঘর রাখবো কার জন্য? সমস্ত সম্পদের জন্য, সমস্ত দায়ের জন্য, আর কার জন্য? মূলধনের জন্য। তাহলে তুমি যদি লেনদেনগুলোর প্রভাব দেখাতে চাও অ্যাকাউন্টিং ইকুয়েশনের উপর, তাহলে তুমি সর্বপ্রথম যে কাজটা করবা, সে কাজটা হলো প্রত্যেকটা লেনদেন পড়বা, এবং প্রত্যেকটা লেনদেন পড়ে পড়ে তুমি ওই লেনদেনের পক্ষগুলোকে খুঁজে বের করবা। সাধারণত আমরা দুতরফা দাখিলা পদ্ধতির নিয়ম অনুযায়ী জেনে থাকি। দুতরফা দাখিলা পদ্ধতির নিয়ম অনুযায়ী আমরা কি জানি? সাধারণত প্রতিটা হিসাবে এই লেনদেনের মধ্যে কয়টা পক্ষ থাকবে? দুইটা পক্ষ থাকবে। তো তোমাকে অ্যাট ফার্স্ট ওই দুইটা পক্ষকে কী করতে হবে? বের করতে হবে। ওই দুইটা পক্ষকে বের করার পর দেন তোমাকে ডিসিশন নিতে হবে বা ফাইন্ড আউট করতে হবে যে অ্যাসেটের দিকে কী কী নামে ঘর হবে, কয়টা ঘর হবে। লায়াবিলিটির দিকে কী কী নামে ঘর হবে, কয়টা ঘর হবে। অ্যান্ড দেন ঘর আঁকার পরে তুমি কি করবা? প্রভাব দেখাবে। ওকে, বুঝতে পারছি? তাহলে আমাদের প্রথম কাজ কি বলো তো? লেনদেনগুলোকে পড়া। দ্বিতীয় কাজ কি? এই লেনদেনগুলোকে বিশ্লেষণ করে প্রত্যেকটা লেনদেনের সাথে যে পক্ষগুলো জড়িত, এই পক্ষগুলোকে খুঁজে বের করা। 3 নাম্বার কাজ কি বলো তো? এই যে আমরা পক্ষগুলো খুঁজে বের করলাম, এই যে খুঁজে পাওয়া পক্ষগুলোর উপর ভিত্তি করে আমাদের নির্ধারণ করতে হবে অ্যাসেটের দিকে কয়টা ঘর হবে, কি নামে হবে। লায়াবিলিটির দিকে কয়টা ঘর হবে, কি নামে হবে। অ্যান্ড দেন আমরা কি করব? ছক আঁকবো। ছক আঁকার পরে গিয়ে আমরা কি করব? প্রভাব দেখাইতে থাকবো। বুঝছো? এই স্টেপগুলো তুমি যদি মেনটেন করো, তাহলে অ্যাকাউন্টিং ইকুয়েশনের উপর লেনদেনের প্রভাব দেখানোটা কি হবে? অনেক ইজি হবে, নির্ভুল হবে। আর না হলে তুমি এইগুলো মেনটেন না করে হুট করে যদি অঙ্ক করা শুরু করে দাও, মাস্ট বি তোমার অঙ্ক ভুল হবে। ওকে স্যার, বুঝতে পেরেছি? ওকে, তাহলে আমরা এখন এই লেনদেনগুলো অ্যানালাইসিস করব। লেনদেনগুলো পড়ে আমরা লেনদেনগুলোর পক্ষগুলো খুঁজে বের করব, কী কী পক্ষ লেনদেনগুলোর সাথে জড়িত আছে। আর এই যে লেনদেনটা পড়ে কি কি পক্ষ জড়িত আছে, এটা যদি তুমি খুঁজে পেতে চাও, তাহলে তোমাকে খুব সহজ একটা ট্রিক মাথায় রাখতে হবে। সেটা হলো লেনদেনটা পড়ে তুমি নিজেকে প্রশ্ন করবা। কি প্রশ্ন? আমি কি টাকা পেলাম নাকি টাকা দিলাম? বা আমার কাছে কি টাকা আসলো নাকি আমার কাছ থেকে টাকা গেল? ওকে, যদি আমার কাছে টাকা আসে তাহলে টাকা প্রাপ্তি, এটা একটা পক্ষ। যে কারণে টাকা পেলাম সেই কারণটা হলো কি? আরেকটা পক্ষ। যদি আমি টাকা দেই, এই যে টাকা দিলাম, টাকা চলে গেল, এটা হলো একটা পক্ষ। যে কারণে গেল ওই কারণটা হলো আরেকটা পক্ষ। বুঝছো? তাহলে লেনদেন পড়েই তুমি প্রশ্ন করবে, টাকা কি পেলাম নাকি টাকা দিলাম। টাকা পেলে টাকা প্রাপ্তি একটা পক্ষ, যে কারণে পেলাম সে হলো আরেকটা পক্ষ। টাকা দিলে টাকা প্রদান একটা পক্ষ, যে কারণে দিলাম সেই কারণটা কি? আরেকটা পক্ষ। বুঝছো? মানে টাকা, এটাকে আমরা কয়টা নামে ডাকি জানো? দুইটা নামে। একটা হলো নগদ টাকা, আর একটা হলো ব্যাংক টাকা। ওকে, আমরা যদি টাকা দিই তার মানে নগদ টাকা দিলাম, নগদ চলে গেল। আমরা যদি টাকা পাই তার মানে নগদ টাকা পেলাম, নগদ টাকা আসলো। আমরা যদি চেক দেই তার মানে কি? টাকা গেছে, বাট কোত্থেকে গেছে? আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে গেছে, সো ব্যাংক টাকা গেল।
যদি আমরা চেক পাই তার মানে আমার ব্যাংকে টাকা আসছে, সো আমাদের ব্যাংক টাকা বাড়লো। আমরা কি বুঝতে পারতেছি? তাহলে টাকাকে আমরা কয়টা নামে ডাকবো? দুইটা। একটা কি স্যার? নগদ টাকা, আরেকটা কি? ব্যাংক টাকা। শুধু টাকা বললে কি হবে? নগদ। আর চেক বললে কি হবে? ব্যাংক। তো টাকা পেলাম মানে নগদ টাকা পেলাম, টাকা দিলাম মানে কি? নগদ টাকা দিলাম। চেক পেলাম মানে কি? ব্যাংকে টাকা পেলাম। চেক দিলাম মানে কি? ব্যাংক থেকে টাকা গেল। বুঝতে পারছি আমরা? আর যে কারণে পাবো বা যে কারণে দিব ওই কারণগুলোকে আমরা আরেকটা পক্ষ ধরে নিব। ওকে, আমার এই কথাগুলো কি বুঝছো? আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যেমন ধরো আমি যদি বলি যে আমরা নগদে পণ্য বিক্রি করলাম 10,000 টাকা। এখন নিজেকে প্রশ্ন করো, টাকা কি দিলাম না পেলাম? পণ্য বিক্রি করেছি আমরা, তাহলে টাকা পেলাম। তাহলে নগদ প্রাপ্তি এটা একটা পক্ষ। কেন পেলাম? পণ্য বিক্রয় করে। তাহলে বিক্রয় আয় এটা হলো কি? আরেকটা পক্ষ। তাহলে আমরা দুইটা পক্ষ পেয়ে গেছি। নগদ প্রাপ্তি এটা একটা পক্ষ, বিক্রয় আয় এটা হচ্ছে আরেকটা পক্ষ। বুঝছি নাকি বুঝি নাই? নগদে পণ্য বিক্রি করা হলো, আবারও বলো, নগদে পণ্য বিক্রি করা হলো 10,000 টাকা। এবার বুঝছো তো সবাই আমি লেনদেনটা কি বললাম? নগদে পণ্য বিক্রয় করা হলো 10,000 টাকা। ওকে, এখন তুমি নিজেকে প্রশ্ন করো, এই যে নগদে পণ্য বিক্রি করলাম আমরা, তাহলে আমরা কি টাকা দিলাম না পেলাম? পেলাম। তাহলে কি টাকা পেলাম? নগদ টাকা না ব্যাংক টাকা? তাহলে নগদ প্রাপ্তি এটা কি একটা পক্ষ। কেন পেলাম নগদ টাকা? পণ্য বিক্রি করছি তাই। তাহলে বিক্রয় আয় এটা হলো কি? আরেকটা পক্ষ। এই যে বিক্রয় করলে আমাদের কি হয়? আয় হয় না? তাহলে বিক্রয়টা হচ্ছে কি? আরেকটা পক্ষ। পেয়ে গেলাম আমরা এই লেনদেন থেকে। তাহলে নগদে পণ্য বিক্রি করা হলো 10,000 টাকা। বড় একটা কথা, বাট এই কথাটা আমার দরকার নাকি এই কথার সাথে জড়িত পক্ষগুলো আমার দরকার? কয়টা পক্ষ জড়িত আছে? একটা পক্ষ কি? নগদ প্রাপ্তি, আরেকটা পক্ষ কি? বিক্রয়। হয়ে গেল। তাহলে নগদ প্রাপ্তি এটার জন্য কি হবে? ঘর হবে, কারণ নগদ কি? একটা সম্পদ। কিন্তু বিক্রয় এটার জন্য কি ঘর হবে? না। কেন? এটা একটা আয়, আয়ের জন্য কোনো ঘর হয় না। তাহলে বিক্রয়টা কি হবে? মূলধনের সাথে গিয়ে যোগ হয়ে যাবে। বুঝাইতে পারছি? আচ্ছা, চেকের মাধ্যমে পণ্য ক্রয় করা হলো 5,000 টাকা। চেকের মাধ্যমে পণ্য ক্রয় করা হলো 5,000 টাকা। বলো, এটা একটা লেনদেন না? এখন আমরা নিজেদেরকে প্রশ্ন করি, আমরা কি টাকা পেলাম না দিলাম? আচ্ছা, পণ্য ক্রয় করেছি, সো আমরা কি টাকা পাবো না দিব? দিব। তাহলে চেকের মাধ্যমে পণ্য ক্রয় করেছি, তাহলে আমরা কি টাকা দিব? টাকা চলে গেছে। কোন টাকা চলে গেছে? নগদ টাকা না ব্যাংক টাকা? যেহেতু আমরা চেকের মাধ্যমে ক্রয় করেছি, তাহলে কি আমাদের পকেট থেকে টাকা যাবে না আমাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে যাবে? তাহলে টাকা গেল, টাকা প্রদান করা হলো। কোন টাকা? ব্যাংক টাকা। তাহলে আমরা একটা পক্ষ পেয়ে গেলাম। আমরা যদি প্রশ্ন করি টাকা কি পেলাম না দিলাম, উত্তর হলো টাকা দিলাম। তাহলে ব্যাংক নামক টাকা চলে গেল। তাহলে ব্যাংক নামক সম্পদ কি? হ্রাস পেল, বা ব্যাংক নামক টাকা হ্রাস পেল। এবার দ্বিতীয় প্রশ্ন, ব্যাংক নামক টাকাটা কেন হ্রাস পেল? কেন ব্যাংক নামক টাকাটা কেন হ্রাস পেল? পণ্য ক্রয় করার কারণে। তাহলে এই যে পণ্য ক্রয়টা কি? একটা ব্যয়। তাহলে আমি আরেকটা পক্ষ পেয়ে গেলাম, সেটা হলো কি? ক্রয়। আরেকটা পক্ষ কি? ক্রয়। তাহলে ব্যাংক হ্রাস বা ব্যাংক টাকা হ্রাস আর ক্রয় নামক ব্যয় বৃদ্ধি। কয়টা পক্ষ পেয়ে গেলাম? দুইটা পক্ষ। তাহলে যে চেকের মাধ্যমে 5,000 টাকার পণ্য ক্রয় করা হলো, এই লেনদেনটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা কয়টা পক্ষ পাচ্ছি? দুইটা পক্ষ পাচ্ছি। ব্যাংক নামক সম্পদ বৃদ্ধি, হ্রাস, আর ক্রয় নামক ব্যয় বৃদ্ধি। এখন ব্যাংক নামক সম্পদ হ্রাস, এটার জন্য ঘর হবে নাকি হবে না? হবে, কারণ এটা একটা সম্পদ। সম্পদের জন্য ব্যাংকের জন্য কি হবে? ঘর হবে। কিন্তু ক্রয়টা কি? ব্যয়। ক্রয়ের জন্য কি ঘর হবে? না। তাহলে ক্রয়টা কি হবে? মূলধন থেকে বাদ যাবে। বুঝাতে পারতেছে? বুঝতেছে সবাই? ওকে, ধরো যদি এমন হয় আমরা ধারে পণ্য বিক্রয় করলাম 2,000 টাকা। ধারে পণ্য বিক্রয় 2,000 টাকা। আচ্ছা বলো, আমরা কি করেছি? পণ্য বিক্রয়। আমরা কি করেছি? পণ্য বিক্রি। তাহলে বলো, টাকা কি যাবে না আসবে? পণ্য বিক্রি করলে টাকা যাবে। শোনো, আমার প্রশ্ন শুনে উত্তর দিবা প্লিজ, বলদের মতো উত্তর দেওয়া যাবে না। পণ্য বিক্রি করেছি, টাকা কি যাবে না আসবে?
পণ্য আর তো আমরাই বিক্রি করছি, তাহলে আমাদের কাছ থেকে টাকা যাবে না আসবে? কিন্তু আসছে। বিক্রি করেছি, টাকা পাওয়ার কথা, কিন্তু পেয়েছি? কেন পাইনি বলো? কারণ আমরা ধারে বিক্রি করছি, তাই না? তো বিক্রি করছি, টাকা পাওয়ার কথা, কিন্তু পাই নাই, তার মানে আমাদের দেনাদার বেড়ে গেছে। কি হয়েছে? দেনাদার বেড়ে গেছে। তাহলে টাকা পাওয়ার কথা বাট আমরা টাকা পাই নাই, তার মানে বুঝতে হবে কি বেড়ে গেছে? দেনাদার নামক সম্পদ বেড়ে গেছে। এটা একটা পক্ষ। দেনাদার নামক সম্পদ কেন বাড়লো? বিক্রি করছি, বিক্রয় নামক আয়ের কারণে। এটা হলো আরেকটা পক্ষ। তাহলে ধারে পণ্য বিক্রয় 2000 টাকা, এটার দ্বারা কয়টা পক্ষ পাওয়া গেল? দুইটা। এক, টাকা পাওয়ার কথা পাই নাই, তাই দেনাদার নামক সম্পদ বেড়ে গেছে। দুই, দেনাদার নামক সম্পদ কেন বাড়ছে? বিক্রি করার কারণে। সো বিক্রয় নামক আয় বেড়ে গেছে। বুঝতে পারলাম? দুইটা পক্ষ পেয়ে গেলাম, দেনাদার বৃদ্ধি, বিক্রয় বৃদ্ধি। তাহলে আমরা কি বুঝলাম? যে টাকা পাওয়ার কথা, কিন্তু যদি না পাই তাহলে কি হবে? টাকা বাড়বে না, বরঞ্চ দেনাদার বাড়বে। সেমভাবে টাকা দেওয়ার কথা, কিন্তু আমরা দেই নাই, তখন কিন্তু টাকা কমবে না, কি বাড়বে? পাওনাদার বেড়ে যাবে। কি বেড়ে যাবে? আর পাওনাদার হচ্ছে একটা দায়। ধরো আমরা ধারে পণ্য ক্রয় করছি 1000 টাকা, ধারে পণ্য ক্রয় করা হয়েছে 1000 টাকা। তো আমরা যদি ধারে পণ্য ক্রয় করি, দেখো আমরা কি করলাম? পণ্য ক্রয় করলাম। তো পণ্য ক্রয় করলে টাকা কি আসবে না যাবে? কিন্তু গেছে? পণ্য ক্রয় করছে, টাকা যাওয়ার কথা, বাট গেছে? যায় নাই। কেন? কারণ ধারে ক্রয় করছি, সো টাকা যায় নাই। তো টাকা যাওয়ার কথা বাট টাকা যায় নাই, তাহলে কি হবে? আমার পাওনাদার বেড়ে যাবে। কি বেড়ে যাবে? তাহলে আমরা একটা পক্ষ পেলাম, পাওনাদার বেড়ে গেল 1000 টাকা। কেন বাড়লো? ধারে ক্রয় করার কারণে। তার মানে আমার ক্রয় নামক ব্যয়টা বেড়ে গেছে। তাহলে পাওনাদার নামক দায়টা বেড়ে গেছে, এটা একটা পক্ষ। আর ক্রয় নামক ব্যয়টা বেড়ে গেছে, এটা হলো আরেকটা পক্ষ। বুঝতে পারতেছি? ওকে। তাহলে দেখো, তুমি যদি হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখাতে চাও, অ্যাট ফার্স্ট তোমাকে যেটা করতে হবে, লেনদেনগুলো পড়ে এই লেনদেনের পক্ষগুলো খুঁজে বের করতে হবে। আর লেনদেনের পক্ষগুলো খুঁজে বের করা খুবই সহজ। আমরা নিজেদেরকে প্রশ্ন করব, আমাদের কাছে কি টাকা আসলো নাকি টাকা গেল? যদি টাকা আসে, টাকা প্রাপ্তি একটা পক্ষ, আর যে কারণে আসলো সে আরেকটা পক্ষ। যদি টাকা যায়, টাকা প্রদান একটা পক্ষ, যে কারণে গেল সে কি আরেকটা পক্ষ। আর টাকা পাওয়ার কথা, পাই নাই, তার মানে দেনাদার বাড়ছে। টাকা দেওয়ার কথা, কিন্তু দেই নাই, তার মানে কি পাওনাদার বাড়ছে। বাস এতটুকু কথা আমাদের মাথায় রাখতে হবে। ওকে। তাহলে ইনশাল্লাহ আমরা লেনদেনের উপর হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাবগুলো খুব সহজেই দেখাতে পারব। তো আমরা এখানে এখানে যে করণীয়গুলো বলছে, এটা তো তোমাদের বোর্ড কোয়েশ্চেন, রাইট? খতে বলছে কি, এই যে প্রমাণ করো যে এ ইকুয়াল এল প্লাস ওই, লেনদেনগুলোর মাধ্যমে, এখানে যে লেনদেন আছে এই লেনদেনগুলোর মাধ্যমে প্রমাণ করতে বলছে এ ইকুয়াল এল প্লাস ওই। আচ্ছা, আবার এরা সিলেক্ট করে দিচ্ছে 1 2 3 4 9। হ্যাঁ, 1 2 3 তো নাই, মানে এটা একটু ভুল আসছে আর কি, বোর্ড বই ভুল করছে। আচ্ছা, আমরা একটা কাজ করব, সেটা হলো আমরা সবগুলো লেনদেনের মাধ্যমে প্রমাণ করব এ ইকুয়াল এল প্লাস ওই। আমরা সিলেক্টেড করব না, হ্যাঁ, আমরা একদম এ টু জেড এখানে যতগুলো লেনদেন আছে সবগুলো লেনদেন দ্বারাই আমরা কি করব? হিসাব সমীকরণের উপর প্রভাব দেখাবো। এই যে লেনদেনগুলোর প্রভাব দেখাও হিসাব সমীকরণের উপর, যেই কথা, টেবুলার পদ্ধতিতে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখাও, একই কথা। ছকের সাহায্যে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখাও, একই কথা। অথবা লেনদেনগুলোর মাধ্যমে প্রমাণ করো এ ইকুয়াল এল প্লাস ওই, একই কথা। এই সবগুলো কথাই কি সেম। ওকে। তো এই কথাগুলোর যাই বলুক, তুমি কি করবা? একটা ছকের মধ্যে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখাবা। তাহলে আমরা শুরু করি আমাদের ম্যাথটা। আচ্ছা, আমি আবারও বলি আমরা কি করতে যাচ্ছি। এখানে যতগুলো লেনদেন আছে এই লেনদেনগুলোর দ্বারা আমরা প্রভাব দেখাতে যাচ্ছি। কার উপর? হিসাব সমীকরণের উপর। আর এই কাজ করার জন্য অ্যাট ফার্স্ট আমরা কি করব? লেনদেনগুলোকে বিশ্লেষণ করব। কি করব? বিশ্লেষণ করে প্রতিটা লেনদেনের সাথে জড়িত পক্ষগুলোকে খুঁজে বের করব। ওকে। তো চলো আমরা একটু স্টার্ট করি। স্যার প্লিজ। আমরা সবসময় নিজেদেরকে কি মনে করি? আমরা হলাম ব্যবসা, মালিক অন্য কেউ। আমরা কি? ব্যবসা, মালিক অন্য কেউ। তো মালিক যদি ব্যবসায় বিনিয়োগ করে, তাহলে বলো তো আমরা কি দিলাম না আমরা পেলাম? আমরা পেলাম।
আর আমরা কার কাছ থেকে পেলাম? মালিকের কাছ থেকে। মালিকের কাছ থেকে যদি আমরা কিছু পাই এটাকে কি বলে? মূলধন বলে। কি বলে? মূলধন বলে। তাহলে আসো আমরা জানুয়ারির 1 তারিখটা একটু দেখি। জেমস ট্রেডার্স 2017 সালের 1 জানুয়ারি তারিখে নগদ 1,20,000 টাকা ও 70,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করলো। ওকে, তাহলে ব্যবসা শুরু করা হলো, ব্যবসা স্টার্ট করা হলো। কি নিয়ে ব্যবসা স্টার্ট করা হলো? নগদ টাকা নিয়ে। কি নিয়ে বলো? নগদ টাকা নিয়ে। আর কি নিয়ে? আসবাবপত্র নিয়ে। এখন বলো তো আমাদের কাছে নগদ টাকা আসবাবপত্র আসছে না গেছে? আসছে। যেহেতু আমরা ব্যবসা নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হয়েছে, আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করা হয়েছে, তার মানে আমাদের কাছে নগদ টাকা আসবাবপত্র আসছে। আচ্ছা, এইগুলো যে আমাদের কাছে আসলো, কেন আসলো? মালিকের কারণে। কার কারণে আসলো? মালিকের কারণে। আর মালিক যা কিছু আমাদেরকে দেয় তা কিছুকে কি বলে? মূলধন। কি বলে? মূলধন বলে। তাহলে এখানে আরেকটা জিনিস আছে, সেটা কি বলো তো? মূলধন। তাহলে 1 তারিখের লেনদেনটা পড়ে বা বিশ্লেষণ করে আমরা কয়টা হিসাব পেলাম? 3টা হিসাব। 1, আমাদের কাছে নগদ টাকা আসলো। 2, আমাদের কাছে আসবাবপত্র আসলো। 3, এই নগদ টাকা আসবাবপত্র আসার কারণে আমাদের ব্যবসার মূলধনটা কি বেড়ে গেল। বুঝতে পারছি? কারো বুঝতে কোনো প্রবলেম? তাহলে বিজনেস স্টার্ট করা হয় যা কিছু নিয়ে, সব কিছুকেই আমরা কি বলবো? মূলধন। কি বলবো? মূলধন বলবো, তাই না? মানে যত সম্পদ নিয়ে ব্যবসা স্টার্ট করা হয় সবগুলো সম্পদকে আমরা কি নামে ডাকবো? মূলধন। আচ্ছা, এবার আসো আমরা জানুয়ারির 2 দেখি। জানুয়ারির 2 কি বললো? প্রাইম ব্যাংকে 50,000 টাকা জমা দিয়ে প্রতিষ্ঠানের নামে একটি ব্যাংক হিসাব খোলা হলো। প্রাইম ব্যাংকে মানে প্রাইম, আমরা তো আর প্রাইম ব্যাংক না, আমরা কি ব্যবসা। তো আমরা ব্যাংকে টাকা জমা দিয়ে একটা হিসাব খুললাম। স্বাভাবিকভাবে আমরা যদি হিসাব খুলতে চাই অবশ্যই আমাদের কি করতে হবে? ব্যাংকে টাকা জমা দিতে হবে, রাইট? তো আমরা যদি ব্যাংকে টাকা জমা দিই, প্রশ্ন করো নিজেকে, আমাদের কাছে টাকা আসছে না গেছে? কোন টাকা গেছে? নগদ টাকা। তাহলে নগদ টাকা হ্রাস পাইল, নগদ টাকা কমলো। কেন কমলো? ব্যাংকে জমা করার জন্য। তাহলে ব্যাংক নামক টাকাটা আবার কি হলো? বাড়লো, তাই না? আমরা যদি ব্যাংকে হিসাব খুলি, ব্যাংকে হিসাব খোলা মানে কি? ব্যাংকে টাকা জমা দেয়া। তো আমরা যদি ব্যাংকে হিসাব খুলি বা ব্যাংকে টাকা জমা দিই, তাহলে বলো আমাদের কাছে টাকা আসছে না গেছে? উত্তর হলো আমাদের থেকে গেছে। কোন টাকা গেছে? নগদ টাকা। এই নগদ টাকাটা কেন গেছে? ব্যাংকে জমা দেওয়ার জন্য। তার মানে আমার ব্যাংক নামক টাকাটা আবার কি? বাড়ছে। তাহলে কয়টা পক্ষ? নগদ নামক টাকা হ্রাস, ব্যাংক নামক টাকা বৃদ্ধি। তাহলে এখানে 2টা পক্ষ আমরা পেলাম, তাই না? নগদ হ্রাস এটা একটা পক্ষ, ব্যাংক বৃদ্ধি এটা হলো আরেকটা পক্ষ। আমি একটু লিখে রাখলাম, হ্যাঁ, যেন পরে ভুলে না যাই। তোমরা কি সবাই বুঝতে পেরেছো স্যার? গুড। জানুয়ারির 4, জানুয়ারির 4 কি বললো? বেলাল এন্টারপ্রাইজের নিকট হতে 45,000 টাকার পণ্য ক্রয়। তাহলে আমরা বেলাল এন্টারপ্রাইজের কাছ থেকে কি করলাম? 45,000 টাকার পণ্য ক্রয় করলাম। পণ্য ক্রয় করলাম কত টাকার? 45,000 টাকার পণ্য ক্রয় করে নগদ প্রদান করলাম কত? 20,000। তাহলে নগদ প্রদান এটা একটা পক্ষ, নগদ টাকা চলে গেছে। আচ্ছা, চেক প্রদান করলাম কত? 15,000। তার মানে আমার ব্যাংক থেকেও কি হয়েছে? টাকা কমে গেছে। যদি আমরা চেক প্রদান করি তাহলে কি হবে? ব্যাংক থেকে টাকা কমে যাবে। তাহলে নগদ হ্রাস এটা একটা পক্ষ, নগদ হ্রাস পাইছে এটা কি একটা পক্ষ। আর চেক দেওয়ার কারণে কি হলো স্যার? ব্যাংক হ্রাস এটা কি একটা পক্ষ না? ব্যাংক হ্রাসটা কি একটা পক্ষ। এখন বলো তো, আমরা পণ্য কিনেছিলাম কত? 45,000 টাকার, কিন্তু আমরা নগদ দিয়েছি কত? 20,000, চেক দিয়েছি কত? 15,000। তাহলে টোটাল দিয়েছি কত বলো তো? টোটাল দিয়েছি 35,000, কিন্তু আমার দেয়ার কথা কত? 45,000। তাহলে আমরা 45,000 টাকার পণ্য ক্রয় করে পরিশোধ করেছি কত? 35। দেই নাই কত? ওই যে 10,000 দেই নাই, টাকা দেওয়ার কথা বাট দেই নাই, তার মানে কি? পাওনাদার বেড়ে গেছে। কি হয়েছে স্যার? পাওনাদার বেড়ে গেছে। তার মানে এখানে আরেকটা পক্ষ আমরা পেলাম, পাওনাদার বৃদ্ধি। ব্যাংক হ্রাস, নগদ হ্রাস, আরেকটা কি বলো? পাওনাদার বৃদ্ধি। আমি এখানে লিখলাম পাওনাদার বৃদ্ধি। এটা হলো আরেকটা পক্ষ, রাইট? বা আরেকটা হিসাব। তাহলে দেখো আমরা
নগদ দিয়েছি, সো নগদ হ্রাস পেয়েছে, এটা একটা হিসাব। চেক দিয়েছি, সো ব্যাংক হ্রাস পেয়েছে, এটা আরেকটা হিসাব। পরিশোধ করি নাই, ফলে পাওনাদার বেড়েছে, এটা আরেকটা হিসাব। আর এই সব কিছু কেন হয়েছে বলো? যে নগদ টাকা কমলো, ব্যাংক থেকে টাকা কমলো, পাওনাদার বাড়লো, এই সব কিছু হলো কার কারণে? পণ্য ক্রয়ের কারণে। তাহলে এই যে ক্রয়, পণ্য ক্রয়, এটা আরেকটা হিসাব। এই পণ্য ক্রয়টাও কি আরেকটা হিসাব। যেমন নগদ টাকা কমছে কেন? এই যে নগদ টাকা কমছে, এটা একটা পক্ষ। যে কারণে কমছে সে কি আরেকটা পক্ষ। তো নগদ টাকা হ্রাস একটা পক্ষ। নগদ টাকা কেন হ্রাস পেয়েছে? পণ্য ক্রয়ের জন্য। তাহলে পণ্য ক্রয়টা কি আরেকটা পক্ষ। তাহলে এখানে আমি ক্রয়টাকেও একটা পক্ষ ধরতেছি, তাই না? তাহলে এখানে ক্রয়, ক্রয় হিসাব বা ক্রয় বৃদ্ধি বা ক্রয় খরচ, এটা কি একটা পক্ষ। তাহলে দেখো এই 4 নাম্বার লেনদেনটা পড়ে আমরা কয়টা হিসাব পেলাম? 4টা হিসাব পেলাম। আমরা পণ্য ক্রয় করেছি, তার মানে ব্যয়, ক্রয় নামক ব্যয় বেড়েছে, এটা একটা হিসাব। আমরা নগদ টাকা দিয়েছি, নগদ টাকা হ্রাস পেয়েছে, এটা একটা হিসাব। আমরা চেক দিয়েছি, ব্যাংক টাকা হ্রাস পেয়েছে, এটা একটা হিসাব। এবং আমাদের দেয়ার কথা বাট দেই নাই 10,000 টাকা, পাওনাদার বেড়েছে, এটা হলো কি আরেকটা হিসাব। তাহলে বলো 4 নাম্বার লেনদেন থেকে আমরা কয়টা হিসাব পেলাম? 4টা হিসাব। 1 ক্রয় নামক ব্যয় বৃদ্ধি, 2 পাওনাদার নামক দায় বৃদ্ধি, 3 ব্যাংক নামক সম্পদ হ্রাস, 4 নগদ নামক সম্পদ হ্রাস। আমরা কি সবাই বুঝতে পারতেছি? তাহলে 4 নাম্বার লেনদেনটা পড়ে আমরা কি কি পক্ষ সবাই বুঝতে পারলাম, তাই না? আচ্ছা, প্রতিটা লেনদেনে শুধু যে 2টা হিসাব থাকবে এমনটা নাও হইতে পারে, অনেকগুলো হিসাব থাকতে পারে। যেমন আমাদের 4 নাম্বার লেনদেনটা পড়ে আমরা কি দেখলাম? এখানে কয়টা হিসাব আছে? 4টা হিসাব। ক্রয় হিসাব, নগদ হিসাব, তারপরে কি ব্যাংক হিসাব, তারপরে কি পাওনাদার হিসাব। টোটাল কয়টা? 4টা হিসাব। কিন্তু এটা কি আমাদের কাছে কঠিন লাগছে বলো? কঠিন লাগছে? নো, যথেষ্ট সহজ। আচ্ছা দেখো, সেম টাইপেরই একটা মানে লেনদেন 6, 80,000 টাকার পণ্য বিক্রয়। আমরা পণ্য বিক্রি করেছি কত টাকার? 80,000 টাকার। নগদ 30,000 টাকা ও চেকে 25,000 টাকা পাওয়া গেল। তাহলে বলো, আমরা প্রশ্ন করো নিজেদেরকে, আমরা কি টাকা পেয়েছি না দিয়েছি? পেয়েছি। কত পেয়েছি? নগদ 30,000। তাহলে নগদ 30,000 টাকা পেয়েছি, তার মানে কি নগদ বৃদ্ধি পেল। চেক পেয়েছি মানে কি ব্যাংক বৃদ্ধি পেল। চেক পেয়েছি, সো ব্যাংক বৃদ্ধি পেল। হ্যাঁ, আচ্ছা বলো আমাদের পাওয়ার কথা কত? কিন্তু পেয়েছি কত? 30 আর 25 55। তাহলে পাই নাই কত? তাহলে আমার 80,000 পাওয়ার কথা, 55,000 পেয়েছি। তাহলে পাওয়ার কথা বাট পাই নাই কয় টাকা? 25,000। তাহলে পাওয়ার কথা বাট পাই নাই, তার মানে আমার কি বাড়লো? দেনাদার বাড়লো। তাহলে আমাদের দেনাদার বৃদ্ধি, এটা আরেকটা হিসাব, তাই না? বলো, দেনাদার বৃদ্ধি, এটা একটা পক্ষ। আর এই যে নগদ বাড়লো, কেন বাড়লো? বিক্রয়ের জন্য, তাই না? তাহলে বিক্রয়, এই বিক্রয়টা কি আরেকটা পক্ষ। বিক্রয় আয়, এটা কি স্যার? আরেকটা পক্ষ। তাহলে এই যে 6 নাম্বার লেনদেনটা অ্যানালাইসিস করে আমরা কয়টা হিসাব, কয়টা পক্ষ পেলাম? 4টা। বিক্রয় নামক আয় বৃদ্ধি, তাই না? দেনাদার নামক সম্পদ বৃদ্ধি, নগদ নামক সম্পদ বৃদ্ধি, ব্যাংক নামক সম্পদ বৃদ্ধি, এইগুলো আমরা পেয়ে গেলাম। ওকে, এবার আসো 9 কি বললো? বেলাল এন্টারপ্রাইজের অবশিষ্ট পাওনা 10,000 টাকা পরিশোধ করা হলো। ওই যে 4 তারিখে আমরা বেলাল এন্টারপ্রাইজের কাছ থেকে পণ্য কিনেছিলাম 45,000 টাকার, বাট তাকে আমরা দেই নাই কয় টাকা? 10,000। ওই 10,000 টাকা পরিশোধ করা হলো। এখন তোমরাই বলো, টাকা কি আসছে না গেছে? তাহলে নগদ হ্রাস। টাকা গেলে কি হবে? নগদ হ্রাস। তাহলে এখানে আমরা বুঝলাম নগদ হ্রাস পেল, রাইট? নগদ হ্রাস পেল, এটা একটা পক্ষ। নগদ কেন হ্রাস পেল? পণ্য ক্রয়ের জন্য না পাওনাদারকে দেওয়ার জন্য? তাহলে পাওনাদার হ্রাস, এটা হলো আরেকটা পক্ষ। পাওনাদার হ্রাস, এটা হলো আরেকটা পক্ষ। আমি কি বুঝাতে পারলাম? তাহলে 9 তারিখের লেনদেনটা পড়ে আমরা বুঝতে পারলাম যে আমাদের নগদ হ্রাস পেয়েছে। আর নগদ হ্রাস পেয়েছে কার জন্য? পাওনাদারের কারণে, মানে পাওনাদার হ্রাস পাওয়ার কারণে। তাহলে পাওনাদার হ্রাস, এটা একটা পক্ষ, আর নগদ হ্রাস, এটা আরেকটা পক্ষ। বা পাওনাদার হ্রাস একটা হিসাব,
নগদ হ্রাস কি আরেকটা হিসাব। আচ্ছা, মালিক নিজ প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করলেন 8,000 টাকা, মানে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে যে টাকা আছে, আমরা কি মালিক না ব্যবসা বলো? ব্যবসা, আমরা ব্যবসা। আমাদের ব্যাংক অ্যাকাউন্টে যে টাকাটা আছে, অর্থাৎ ব্যবসায়ের ব্যাংক অ্যাকাউন্টে যে টাকাটা আছে, ওইখান থেকে মালিক 8,000 টাকা উত্তোলন করছে। আচ্ছা, প্রশ্ন করো নিজেকে, আমাদের কাছে টাকা আসলো না গেল? আমরা কি মালিক না ব্যবসা? আমরা ব্যবসা। কে উত্তোলন করছে? মালিক, অন্য কেউ। তাহলে মালিক যদি ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলন করে উঠায়, তাহলে বলো আমাদের টাকা বাড়বে না কমবে? তাহলে আমাদের কাছ থেকে টাকা গেল, কোন টাকা গেল? ব্যাংক। তাহলে ব্যাংক নামক টাকা চলে গেছে। সো আমরা কি বলবো? ব্যাংক হ্রাস। কি বলবো? ব্যাংক হ্রাস পেল। তাহলে ব্যাংক নামক টাকা হ্রাস পেল। আচ্ছা, এবার দ্বিতীয় প্রশ্ন, ব্যাংক নামক টাকাটা কেন হ্রাস পেল? উত্তোলনের জন্য। তাহলে উত্তোলন বৃদ্ধি, রাইট? তাহলে আমরা এখানে কি বলবো স্যার? উত্তোলন বৃদ্ধি। এখন বলো, মালিক আমাদেরকে দিলে ওটাকে কি বলা হয়? মূলধন। আর মূলধনের কারণে মালিকানা সত্ত্বটা কি হয়? বেড়ে যায়, তাই না? আর মালিক আমাদের থেকে নিলে ওটাকে কি বলে? উত্তোলন। উত্তোলনের কারণে কি হয়? মালিকানা সত্ত্বটা কমে যায়। তোমরা কি জানো মালিকানা সত্ত্ব কি জিনিস? আমরা কি ব্যবসা, মালিক অন্য কেউ। ওই মালিক আমাদের কাছে যে টাকাটা পায়, এটাকে বলে কি? মালিকানা সত্ত্ব। মালিক আমাদের থেকে 20,000 টাকা পায়, এই 20,000 টাকার নাম কি? মালিকানা সত্ত্ব। মালিক যদি নতুন করে আবার 10,000 মূলধন দেয়, তাহলে কি 20,000 থাকবে নাকি মালিকানা সত্ত্ব 30,000 হয়ে যাবে? মালিক যদি 5,000 আমাদের থেকে উত্তোলন করে নেয়, তাহলে কি আর 30,000 থাকবে না 25,000 হয়ে যাবে? তাহলে বোঝা গেল মালিক আমাদেরকে টাকা দিলে, মূলধন দিলে কি হয়? মালিকানা সত্ত্ব বেড়ে যায়। সো মূলধনটা মালিকানা সত্ত্বের সাথে যোগ হয়। মালিক আমাদের থেকে নিলে বা উত্তোলন করলে কি হয়? মালিকানা সত্ত্ব কমে যায়। দ্যাটস উত্তোলনটা কি হয়? মালিকানা সত্ত্ব থেকে বিয়োগ হয়। বুঝছে? আচ্ছা, ব্যাংক আমাদের কাছে টাকা পায়, এটা কি মালিকানা সত্ত্ব? না, এটা দায়। ওকে, কোনো একজন ব্যক্তি আমাদের কাছে টাকা পায়, এটা কি মালিকানা সত্ত্ব? না, এটা কি? দায়। মালিক আমাদের কাছে টাকা পায়, এটা কি দায়? না, এটা কি? মালিকানা সত্ত্ব। তাহলে মালিক, আমরা কি? ব্যবসা। ধরো এই ডান হাতটা হলো মালিক, বাম হাতটা হলো অন্য কেউ। তাহলে এই ডান হাত অর্থাৎ মালিক আমাদের কাছে যা পাবে, যত কিছু পাবে, সব কিছুকে আমরা কি নামে ডাকবো? মালিকানা সত্ত্ব। কি স্যার? এই বাম হাতটা কি? মানে বহিস্থ কোনো পক্ষ, তৃতীয় পক্ষ। আমরা ব্যবসা, আমরা প্রথম পক্ষ, মালিক দ্বিতীয় পক্ষ। এই মানে ব্যবসার মালিক বাদে অন্য কেউ যদি আমাদের কাছে পায়, এটাকে আমরা কি বলবো? দায়। ব্যাংক আমাদের কাছে পায়, এটা কি? দায়। মিস্টার এক্স আমাদের কাছে পায়, এটা কি? দায়। মিস্টার ওয়াই আমাদের কাছে পায়, এটা কি? দায়। মালিক আমাদের কাছে পায়, এটা কি? মালিকানা সত্ত্ব। এটা কিন্তু দায় হবে না। ক্লিয়ার? আমি কি বুঝাতে পারতেছি? গুড। তাহলে স্যার, এই যে আমরা লেনদেনগুলো পড়লাম, লেনদেনগুলো পড়ে আমরা কি পক্ষগুলো কিভাবে বের করতে হয় বুঝতে পারলাম? গুড। আচ্ছা, পক্ষগুলো বের করা হয়ে গেছে, তাই না বলো? আচ্ছা, তাহলে আমরা 1 তারিখের লেনদেন থেকে কয়টা পক্ষ পেলাম? 3টা। 1, নগদ বৃদ্ধি, রাইট? কি পেলাম স্যার? নগদ বৃদ্ধি। 2, আসবাবপত্র বৃদ্ধি। 3, মূলধন বৃদ্ধি। আচ্ছা, আমরা 2 তারিখের লেনদেন থেকে কয়টা পক্ষ পেলাম? 4টা। 1, নগদ হ্রাস। 2, ব্যাংক হ্রাস। 3, পাওনাদার বৃদ্ধি। 4, ক্রয় খরচ। কয়টা পেলাম? 4টা। আচ্ছা, আমরা জানুয়ারির 4 তারিখ লেনদেন থেকে কয়টা পেলাম? 2টা। 1, ব্যাংক সরি, জানুয়ারির 4 থেকে, হ্যাঁ ঠিক আছে, জানুয়ারির 2 বলেছি আমি। জানুয়ারির 2 থেকে আমরা 2টা পেয়েছি, নগদ হ্রাস আর কি? ব্যাংক বৃদ্ধি। আচ্ছা, জানুয়ারির 6 তারিখে আমরা কয়টা পেলাম? 4টা। 1, বিক্রয় আয় বৃদ্ধি। 2, দেনাদার বৃদ্ধি। 3, নগদ বৃদ্ধি। 4, ব্যাংক বৃদ্ধি। আচ্ছা, জানুয়ারির 9 তারিখে আমরা পেয়েছি কয়টা? 2টা, পাওনাদার হ্রাস আর কি? নগদ হ্রাস। এরপরে জানুয়ারির 18 তারিখে আমরা কয়টা হিসাব পেয়েছি? 2টা। 1, ব্যাংক হ্রাস। 2, উত্তোলন বৃদ্ধি। ওকে, এখন দেখো এই সবগুলো লেনদেনের মধ্যে কতগুলো হিসাব আছে আমরা সবাই জানি নাকি জানি না? জানি। এবং এই যে হিসাব আছে এখানে যতগুলো হিসাব, এই হিসাবগুলো কয় প্রকার? 5 প্রকার। কত প্রকার? কেউ কেউ কি? আয়, কেউ কেউ ব্যয়, কেউ কেউ সম্পদ, কেউ কেউ দায়, আর কেউ মালিকানা সত্ত্ব, রাইট? এখন আমরা কি সবার জন্য ঘর রাখবো?
না, যেহেতু হিসাব সমীকরণে প্রভাব দেখাচ্ছি, তো আমরা জানি হিসাব সমীকরণে কয়টা উপাদান আছে? 3টা উপাদান আছে, সম্পদ, দায় আর কি মালিকানা সত্ত্ব। এই মালিকানা সত্ত্বের জন্য মূলধন হয়, মালিকানা সত্ত্বের জন্য কি মূলধন। ওকে, এখন আমরা এইখানে যতগুলো সম্পদ পাবো সবার জন্য ঘর রাখবো কোন সাইডে? এ সাইড। ওকে, তাহলে এ মানে কি সম্পদ। এখন আমরা এখানে যত সম্পদ পাবো সবগুলো সম্পদের জন্য আমরা ঘর রাখবো কোন দিকে? এর দিকে। যতগুলো দায় পাবো সবগুলোর জন্য ঘর রাখবো কোন দিকে? এল এর দিকে। আর ওই এর দিকে কি হবে? মূলধন। ওই এর দিকে একটাই ঘর লিখবো, সেটা কি? মূলধন। আসো এবার আমরা দেখি, এই যে এখানে নগদ টাকা, এটা কি সম্পদ, তাহলে ঘর হবে না কি হবে না? হবে। কোথায় স্যার? প্লেস কথা না, মনোযোগ দাও প্লিজ। আমি কিন্তু নেক্সট ডে থেকে আর এটাই ভাবে করাবো না, তোমাদের প্র্যাকটিস করতে দিব। ওকে, কোনো কথা বলা যাবে না। আচ্ছা, এখানে কি? নগদ। নগদ কি? সম্পদ। ঘর হবে না কি হবে না? কোন দিকে হবে? এর দিকে। তাহলে এর দিকে নগদ নামে কি হবে? ঘর হবে। এরপর এটা কি? আসবাবপত্র। আসবাবপত্র কি? সম্পদ। ঘর হবে না কি হবে না? কোথায় হবে? এর দিকে। তাহলে এর দিকে ঘর হবে কি নামে? আসবাবপত্র নামে। মূলধনের জন্য তো ঘর হয়ে গেছে ওই দিকে। আচ্ছা, এবার আসো জানুয়ারি 2, এটা কি? নগদ। আচ্ছা, নগদের জন্য অলরেডি কি ঘর আছে, একই নামে 2টা ঘর হবে না। ব্যাংক। ব্যাংক কি? সম্পদ। ঘর হবে না কি হবে না? কোথায় হবে? এর দিকে, সম্পদের দিকে। ব্যাংক নামে ঘর হবে। এরপরে কি? ক্রয়। ক্রয় কি? ব্যয়। ব্যয়ের জন্য ঘর হবে না? হবে না। এরপরে কি? পাওনাদার। পাওনাদার কি? দায়। পাওনাদারের জন্য ঘর হবে? ইয়েস হবে। কোথায়? দায়ের দিকে। তাহলে দায়ের দিকে পাওনাদার নামে ঘর হবে। ওকে স্যার, আসো এবার। তো এবার আমরা 6-এ, তো 6-এ আমরা কি কি পাচ্ছি? বিক্রয় নামক আয় বৃদ্ধি। আচ্ছা, বিক্রয় নামক আয় বৃদ্ধি, এটার জন্য কি ঘর হবে? বিক্রয়ের জন্য ঘর হবে? নো, হবে না। দেনাদার নামক সম্পদ বৃদ্ধি। আচ্ছা, দেনাদার কি? সম্পদ। ঘর হবে নাকি হবে না? হবে। কোথায় হবে? সম্পদের দিকে দেনাদার নামে ঘর হবে। তারপরে কি? নগদ বৃদ্ধি। ঘর আছে অলরেডি। ব্যাংক অলরেডি ঘর আছে। আচ্ছা, 9 তারিখে আমরা 2টা পাচ্ছি, পাওনাদার হ্রাস, নগদ হ্রাস। তাহলে পাওনাদার কি? দায়, অলরেডি ঘর আছে। নগদ সম্পদ, অলরেডি ঘর আছে। 18 তারিখ কি? ব্যাংক হ্রাস, উত্তোলন বৃদ্ধি। আচ্ছা, ব্যাংক, এটার জন্য অলরেডি ঘর, আর উত্তোলনের জন্য ঘর হবে না। উত্তোলন কি হবে? মূলধন থেকে বাদ যাবে। তাহলে দেখো, আমরা অলরেডি বুঝে গেলাম, জেনে গেলাম, আমরা যে এখন ছক আঁকবো, এই ছকের এর দিকে কয়টা ঘর হবে? 4টা। কি কি নামে? নগদ, আসবাবপত্র, ব্যাংক, দেনাদার। আর দায়ের দিকে কয়টা ঘর হবে? 2টা। একটা হলো পাওনাদার, আর একটা কি? মূলধন। বুঝছো? তো চলো এবার আমরা ঘর এঁকে ফেলি। আচ্ছা, এটা হলো তারিখ, আর এটা হলো মন্তব্য। ওকে স্যার, তারিখ আর কি? মন্তব্য। আর এই যে ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গাটাকে আমরা কয় ভাগ করে ফেলবো? আমরা জানি অ্যাকাউন্টিং সমীকরণটা কি, হিসাব সমীকরণটা কি? এ ইকুয়াল এল প্লাস ওই। তার মানে এ একটা দিক, এল প্লাস ওই এটা আরেকটা দিক, আর মাঝে হবে ইকুয়াল। এখন বলো তো, এর সাইডে কয়টা ঘর হবে? 4টা। এল প্লাস ও এর দিকে কয়টা ঘর হবে? তাহলে কোন দিকটা আমার বড় রাখা দরকার? এর দিকটা। আর কোন দিকটা ছোট? এল প্লাস ওই। আমি কি সমান 2 ভাগ করব? না। তাহলে ধরো আমরা এইভাবে ভাগটা করে ফেললাম। ওকে, এটা হলো এর দিক, আর এটা কি? এল প্লাস ওই এর দিক। ওকে, এটা হলো ইকুয়াল চিহ্নটা দেওয়ার জন্য। এবার আমরা উপরে আঁকি। আচ্ছা, এটা এ ইকুয়াল এল প্লাস ওই। এইখানে কয়টা ঘর হচ্ছে? 2টা। আর এইখানে কয়টা? 4টা ঘর হচ্ছে। দেখছো, ঘর আঁকা অনেক ইজি না? খুবই সহজ। অনেকে কিন্তু ঘর আঁকতে পারে না। সহজ না বলো? আচ্ছা, রেকর্ড ঠিক আছে? হচ্ছে? ওকে। তো এর সাইড আমরা সর্বপ্রথম নগদ লিখবো। কি লিখবো? এরপরে তোমার ইচ্ছা মতো লেখো। নগদের পরে তুমি চাইলে কি লিখতে পারো? ব্যাংক। তারপরে কি? আসবাবপত্র। প্লিজ স্যার, কথা না। এরপরে কি? কথা বললে কিন্তু আমি থাপ্পড় লাগাবো। এরপরে কি? দেনাদার।
তাহলে নগদ, তারপরে কি ব্যাংক, আসবাবপত্র, দেনাদার। এই যে 4টা ঘর আমরা এইখান থেকে অ্যানালাইসিস করে আগে বের করে ফেলছি। বলো কঠিন লাগতেছে? নো। তাহলে তুমি যে কোনো কাজ প্রস্তুতি নিয়ে যদি করো, ভুল হওয়ার কোনো সম্ভাবনা আছে? নাই। অনেকে কী করে, প্রশ্ন পেয়ে অঙ্ক করা শুরু করে, এরপরে দেখে আল্লাহ এই ঘর হবে, ঘর নাই, এটা নাই, ওটা নাই, মিলে না, এই সেই। বাট আমরা যদি এই ওয়ার্কিংগুলো করে নিই তাহলে আমাদের কিন্তু অনেক ইজি হয়। তোমরা ভাবতে পারো স্যার এত টাইম কই পাবো? আরে ভাই এইগুলা সব করতে 2 মিনিট লাগে। আমি তোমাদের বুঝাইছি দেখে টাইম বেশি লাগছে, বাট আমি যখন করবো আমি কি তখন টিচারে বুঝাবো নাকি? তখন তো আমি রাফ করে এটা করে ফেলবো, 2 মিনিটও লাগবে না। আচ্ছা এখানে ইকুয়াল, আচ্ছা এখানে এই যে দায়ের সাইডে সবার শেষে মূলধন রাখতে হবে। কাকে? সবার শেষে মূলধন। সম্পদ সবার প্রথমে নগদ, আর দায়ের দিকে সবার শেষে মূলধন। আর এখানে কি হবে বলো স্যার? পাওনাদার। ওকে, পাওনাদার হবে। ওকে স্যার। আচ্ছা, তো আমরা সবাই জানি বাড়লে কি হয়? যোগ। আর কমলে কি হয়? বিয়োগ। তাহলে বাড়লে কি করব? যোগ করব। কমলে কি করব? বিয়োগ করব। ওকে, তো বিয়োগটাকে আমরা বিয়োগ না দিয়ে ব্র্যাকেটে রাখবো, এই আর কি। ওকে, অথবা তুমি যোগ বিয়োগ দিতে পারো, তোমার ইচ্ছা। তো আমরা স্টার্ট করি 2017 ইং। আচ্ছা আমাদের আর টাইম লাগবে না, শেষ 5 মিনিট লাগবে হয়তো। তো আমরা জানুয়ারির 1 তারিখ থেকে স্টার্ট করলাম। ওকে, জানুয়ারির 1 স্টার্ট করি। হ্যাঁ, তাহলে বলো যদি নগদ টাকা আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করা হয় তাহলে বলো তো নগদ টাকা বাড়ছে না কমছে? বাড়ছে। তাহলে নগদের সাথে কি হবে? যোগ। তাই নগদ টাকা বাড়ছে, নগদের সাথে যোগ। কত? 1,20,000 নগদের সাথে যোগ। আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করা হয়েছে, বলো আসবাবপত্র বাড়ছে না কমছে? আমাদের কাছে আসবাবপত্র নামক সম্পদ বাড়ছে। তাহলে আসবাবপত্রের ঘরে কি হবে? যোগ। কত টাকা? 70,000 টাকা। ওকে স্যার। আচ্ছা এরপরে কি করা হয়েছে? এই যে নগদ টাকা আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করার কারণে মূলধন বেড়ে গেছে না? কত বাড়বে মূলধন? আমরা তো জানি দুই সাইড কি হইতে হবে বলো? সমান হইতে হবে। তাহলে এই দুইটার যোগফল যা, তাই কি হবে? মূলধন। তাহলে হবে কত? 1,90,000। এটা বাড়ছে, সো 1,90,000 হলো। নগদ বাড়ছে তাই নগদের ঘরে যোগ 1,20,000। আসবাবপত্র বাড়ছে তাই আসবাবপত্রের ঘরে যোগ কত? 70। আর মূলধন বাড়ছে কত? 1,90,000, তাই মূলধনের ঘরে যোগ কত? 1,90,000। বুঝতে পারলাম? আচ্ছা জানুয়ারির 1 গেল, এরপরে কি? জানুয়ারির 2। আচ্ছা জানুয়ারির 2 কি হলো? নগদ হ্রাস পেল 50,000। নগদ কি হয়েছে? হ্রাস পাইছে। তাহলে আমরা নগদ থেকে কি করব? মাইনাস করব। কত? 50,000, তাই না? ব্যাংক বৃদ্ধি পাইছে কত? 50,000। তাহলে ব্যাংকের সাথে যোগ করব কত? 50,000। তাহলে ব্যাংকের সাথে যোগ 50,000। বাকি কোথাও কোনো কিছুই হয়নি। সহজ না বলো? খুবই সহজ। আচ্ছা এবার জানুয়ারির কয় তারিখ? 4। জানুয়ারির 4 তারিখ দেখো কি হয়েছে। আচ্ছা জানুয়ারির 4 তারিখে আমার এই যে ক্রয় নামক খরচ বাড়ছে কত? তো খরচ বেড়ে গেলে কি হয়? ব্যয় বেড়ে গেলে কি হয়? মূলধন থেকে বাদ যায়, তাই না? ব্যয় বাড়লে কি হয়? মূলধন থেকে বাদ যায়। ক্রয় নামে তো কোনো ঘর নেই, তাহলে ক্রয়টাকে আমরা কি করব? মূলধন থেকে মাইনাস করব। তাহলে আমরা কি করলাম? মূলধন থেকে মাইনাস করে দিলাম কত? 45,000। ওকে, এই মূলধনের সাথে যখন তুমি কিছু প্লাস করবা বা মূলধন থেকে কিছু মাইনাস করবা তখন তোমাকে মন্তব্য দিতে হবে। মন্তব্য কিছুই নাই, যে 45,000 যে আমি মূলধন থেকে বাদ দিছি কেন? ক্রয়। জাস্ট আমি এখানে লিখে দেব, কি লিখে দেব? ক্রয় হিসাব। জাস্ট কি? ক্রয় হিসাব। এই যে আমি 45,000 যে বাদ দিলাম এটা কি জিনিস? ক্রয় হিসাব। এখানে কি আমি মন্তব্য দিয়েছিলাম? দেই নাই। কেন? মূলধনে কোনো প্রভাব পড়েনি। তো মূলধনের প্রভাব না পড়লে কোনো মন্তব্য দিতে হবে না। জাস্ট মূলধনের সাথে যোগ বা বিয়োগ হলে তুমি মন্তব্য দিবা। আর মন্তব্য কিছুই না। এই যে 45,000 বিয়োগ করছি, এই 45,000-এর নাম কি? ক্রয় হিসাব। এটা লিখে দিছি, বাস শেষ। আচ্ছা তাহলে ক্রয় খরচ বাড়ছে, মূলধন থেকে বাদ দিলাম। আর কি হয়েছে? পাওনাদার বাড়ছে না? আর কি হয়েছে? আচ্ছা পাওনাদার বাড়লে কি হবে? পাওনাদারের সাথে যোগ হবে। পাওনাদার কত বাড়ছে? 10,000। কত বাড়ছে? 10,000। আমরা এই যে 45,000 টাকার পণ্য ক্রয় করে নগদ আর ব্যাংকের মাধ্যমে দিচ্ছি কত? 35। দেই নাই কত? 10। তাহলে পাওনাদার বাড়ছে কত? 10,000। তাহলে পাওনাদারের সাথে যোগ করে দেব কত? 10,000। ওকে, আচ্ছা আমরা পণ্য ক্রয় করে নগদে দিচ্ছি কত? 20,000। তাহলে আমাদের নগদ টাকা কমে গেছে, তাই না? নগদ টাকা কত কমছে বলো তো? নগদ টাকা কত কমছে? 20,000। তাহলে নগদ থেকে মাইনাস কত? 20,000। আচ্ছা নগদ থেকে মাইনাস কত? 20,000।
আর আমরা চেক দিছি কত 15,000, তাহলে ব্যাংক থেকে কমে গেছে কত 15,000, তাহলে ব্যাংক থেকে মাইনাস কত 15,000। বুঝছো? আবারও বলি 45,000 টাকার পণ্য ক্রয় করছে, ব্যয় বাড়ছে, তাই 45,000 টাকা কি হয়েছে মূলধন থেকে মাইনাস। আমরা নগদে পরিশোধ করছি 20,000, নগদ কমছে, তাই নগদ থেকে মাইনাস 20,000, তাই না? আমরা চেকের মাধ্যমে পরিশোধ করছি 15,000 টাকা, সো আমাদের চেক দিলাম 15,000 টাকা, কমে গেছে ব্যাংক থেকে, তাই আমরা ব্যাংক থেকে মাইনাস করলাম কত 15,000 টাকা। ওকে, আর দেই নাই, দেওয়ার কথা ছিল বাট দেই নাই কত 10,000, তার মানে পাওনাদার বেড়ে গেছে 10,000, তাই পাওনাদারের সাথে যোগ কত 10,000। আর ক্রয় খরচ এটা একটা ব্যয়, এটার জন্য তো ঘর হবে না, এটা কী হবে মূলধন থেকে মাইনাস হবে কত 45,000। আর মূলধন থেকে মাইনাস হওয়ার কারণে আমরা মন্তব্য দিলাম ক্রয় হিসাব। আমরা কি বুঝতে পারলাম? এখানে ইকুয়াল চিহ্ন দিয়ে দিতে হবে। ওকে, 4 শেষ। এবার কত 6। 6-এ কী হয়েছে বলো তো? ওই যে আমরা পণ্য বিক্রি করছে 80,000 টাকা, তো পণ্য বিক্রি করছে 80,000 টাকা, এই যে 80,000 টাকার বিক্রয়, পণ্য বিক্রয়, এটা কি আয় না? আয় কি হয় মূলধনের সাথে যোগ হয়, আয়ের জন্য তো ঘর নেই, এটা কি হবে মূলধনের সাথে যোগ হবে, তাহলে আমরা মূলধনের সাথে যোগ করে দিব কত 80,000। এখানে মন্তব্য দিতে হবে না কি হবে না? হবে, ইয়েস হবে, এটা কি হবে বিক্রয় হিসাব হয়ে গেল। এবার আসো পণ্য বিক্রি করে আমরা নগদ টাকা পাইছি কত 30,000, তাহলে নগদ বৃদ্ধি, সো এটা কি হবে নগদের সাথে যোগ, তাহলে নগদের সাথে যোগ কত 30,000। আমরা চেক পেয়েছি কত 25,000, ফলে ব্যাংকে টাকা বাড়ছে, সো ব্যাংক বৃদ্ধি, তাহলে ব্যাংকের ঘরে যোগ হবে কত 25,000, তাই না? আর পাওয়ার আমরা বিক্রি করেছিলাম 80,000 বাট পেয়েছে কত 55, তাহলে পাওয়ার কথা বাট পাই নাই কত 25,000, তার মানে দেনাদার বাড়ছে, তাহলে দেনাদারের সাথে যোগ হবে কত, দেনাদারের সাথে যোগ হবে কত বলো 25,000। ওকে, ইকুয়াল। আচ্ছা 6 গেল, এরপরে কত বলো 9। 9 কি বললো? বেলাল এন্টারপ্রাইজের অবশিষ্ট 10,000 টাকা পাওনা পরিশোধ করা হয়েছে। আমরা পাওনা পরিশোধ করলে কী হবে নগদ টাকা কমে যাবে, তো নগদ কমে গেছে 10,000, সো নগদ থেকে আমরা মাইনাস করে দিলাম 10,000, তাই না? কাকে দিলাম এই টাকাটা? পাওনাদারকে। তাহলে পাওনাদার নামক দায় কি বাড়বে না কমবে? কমবে, তাহলে পাওনাদার নামক দায় কমে গেছে, সো আমরা পাওনাদার থেকে মাইনাস করে দিব কত 10,000, এখানে ইকুয়াল দিলাম। এই জায়গায় কোনো মন্তব্য হবে না? হবে না। কেন হবে না? কারণ মূলধনের উপরে প্রভাব পড়ে নাই। লাস্ট ওয়ান, জানুয়ারি 18। আচ্ছা জানুয়ারির 18 কি বললো? মালিক নিজ প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করছে, তো মালিক ব্যাংক থেকে উত্তোলন করার কারণে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা কি হয়েছে কমে গেছে, ব্যাংক থেকে টাকা কমে গেছে, সো আমরা কি করব ব্যাংক থেকে মাইনাস করে দেব কত 8,000, তাহলে ব্যাংক থেকে 8,000 টাকা আমরা মাইনাস করে দেব। আর এই টাকাটা কে কেন কমলো? মালিক উত্তোলন করার কারণে, তাহলে উত্তোলন মালিক যদি উত্তোলন করে তাহলে কি হবে মূলধন থেকে মাইনাস হবে, তাই না? কত মাইনাস হবে বলো তো 8,000। এই গাধাগুলারে আমি কি করবো স্যার? ওকে, আমরা কি সবাই বুঝতেছি? তাহলে বলো প্রভাব দেখানো কি শেষটা? হ্যাঁ, আচ্ছা এখানে মন্তব্য কি দিব বলো? উত্তোলন। কি দিব? উত্তোলন হিসাব। ওকে, বসানো শেষ, গুড। এবার আমরা একটা কাজ করি, আমরা এখানে দাগ টানি। আমাকে একটা ক্যালকুলেটর দাও প্লিজ। আচ্ছা ও দৃশ্যটা নেই। ওকে, এখন আমরা এই যে সোজা সোজা যোগ বিয়োগ করবো, সোজা সোজা। হ্যাঁ, যেমন ধরো আমি যদি দেখাই তোমাদেরকে, ধরো এই যে পাওনাদার কত 10,000 মাইনাস 10,000, তাহলে এখানে কি 0, তাই না? দেনাদার এখানে কিছুই নাই, তার মানে 25,000ই হবে। আসবাবপত্র কিছুই নেই, 70,000 আছে, 70,000ই হবে, তাই না? ব্যাংক হিসাব দেখো, এই যে 50,000, এটা এটা প্লাস, এখান থেকে মাইনাস হবে কত 15,000 নাকি? আবার প্লাস হবে কত 25,000 প্লাস হবে, তাই না? মাইনাস হবে কত 8,000, ইকুয়াল 52,000। ওকে, সেম নগদেরটা প্রথমে কত 1,20,000 প্লাস, এরপরে মাইনাস হবে কত 50,000, মাইনাস হবে কত 20,000, প্লাস হবে কত 30,000, মাইনাস হবে কত 10,000, ইকুয়াল কত 70,000। ক্লোজ 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 ক্লোজ, ইকুয়াল এখানে 0। এবার এটা করি, এখানে কত স্যার 1,90,000 মাইনাস 45,000 প্লাস 80,000 মাইনাস
8,000, তাই না বলো? ইকুয়াল 2,17,000 ক্লোজ। ওকে, এখন আমাদের মানে এ ইকুয়াল এল প্লাস ওই হইতে হবে না? তাহলে এল প্লাস ওই দুইটা যোগ করলে কত হয় বলো? 2,17,000 ক্লোজ করে দিলাম। এবার এই চারটাকে যোগ করে দিই। 70,000 প্লাস 52,000 প্লাস 70,000 প্লাস 25,000 ইকুয়াল কত হয়? 2,17,000 ইকুয়াল হয়েছে। তার মানে আমাদের অঙ্ক মিলে গেছে। এই দুইটা যোগফল যদি তোমার ঠিক থাকে, এই দুইটা ইকুয়াল হয়, তাহলে বুঝতে হবে তুমি যত পরিশ্রম করছো সব পরিশ্রমকে সার্থক। আচ্ছা, আজকে আমার গলা ভাঙা ছিল, হ্যাঁ, আই থিঙ্ক তোমাদের বুঝতে প্রবলেম হয়েছে কিনা আই ডোন্ট নো, বাট আমি চেষ্টা করছি। দেখো, অনেকেই তোমরা ভাবতে পারো যে স্যার আপনি যে প্রসেসটা ফলো করতেছেন এটা তো অনেক লেন্দি, বাট অ্যাকচুয়ালি এটা লেন্দি না। এটা যারা বিগিনার তাদের জন্য এই ফরম্যাটটা অনেক ইজি। কারণ তুমি ফার্স্টে অ্যানালাইসিস করে নিলে এর সাইডে কী কী নামে ঘর হবে, এল প্লাস ওয়ের দিকে কী কী নামে ঘর হবে, এটা কি তুমি খুব সহজেই বুঝতে পারবা। সো পারফেক্টলি তুমি ঘরটা আঁকতে পারবা। আর যেহেতু আগে অ্যানালাইসিস করছো, তোমার মাথায় তো সব ঢুকে গেছে, সো তুমি পারফেক্টলি প্রত্যেক মানে যার যার ঘরে তারটা কী করতে পারবা, ঠিকঠাকভাবে বসাইতে পারবা, যোগ করতে পারবা, বিয়োগ করতে পারবা। ওকে, হ্যাঁ, না প্রথমটার মন্তব্য দরকার নেই। ওকে, লাগবে না, প্রথমটা লাগে না, পরেরগুলো দিবা। ঠিক আছে স্যার, তাহলে আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। ভালো থেকো সবাই।